সুপ্রিয় শিক্ষার্থীরা, এসএসসি শিওর সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠচক্রে আমরা আলোচনা করব তোমাদের এই সিকিউ অংশের যে পার্টটা রয়েছে ওটা নিয়ে। সিকিউ অংশের জন্য তোমাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে, কি কি পড়লে তোমাদের ভালো করা যাবে, ওই সকল অংশ নিয়ে আমরা মূলত আলোচনা করব। এখানে থাকছে তোমাদের খুব প্রয়োজনীয় যে তোমাদের পাঠের যে লাইনগুলা আছে সেগুলো থাকবে, আর তথ্য থাকবে। এছাড়া তোমাদের জন্য যে জ্ঞানমূলক প্রশ্ন আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন থাকবে। এছাড়া প্রত্যেকটা পাঠের অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের জন্য নিয়েছি। চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রত্যুপকার। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ। চলো, গুরুত্বপূর্ণ তথ্যাবলীর মধ্যে এখানে রেখেছি আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মসাল হচ্ছে 1820 সালের 25শে সেপ্টেম্বর তিনি কি করেছেন, জন্মগ্রহণ করেছেন। মোস্ট ইম্পর্টেন্ট এটা। এরপর দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। তাহলে কোথায়, কোন জেলায় জন্মগ্রহণ করেছেন এবং কোথায় জন্মগ্রহণ করেছেন, এগুলা কিন্তু ইম্পর্টেন্স, ঠিক আছে। এরপর দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূল নাম কি? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবং হচ্ছে বাংলা গদ্যে জ্যোতিচিহ্নের ব্যবহার যথাযথ প্রয়োগ ঘটানকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্নের যথাযথ ব্যবহার যিনি করেছেন তিনি হচ্ছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর মূলত হচ্ছে কি তার উপাধি, তার আসল নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ওকে। এরপর দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছাত্র ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের। কোন কলেজের ছাত্র ছিলেন? কলকাতা সংস্কৃত কলেজের তিনি ছাত্র ছিলেন। এছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাণ্ডিত্য অর্জন করেছেন সংস্কৃত ও ইংরেজি ভাষায়। তাহলে সংস্কৃত এবং ইংরেজি ভাষায় তিনি কি করেছেন, পাণ্ডিত্য অর্জন করেছেন। এরপর দেখো, বাংলা বর্ণমালার নতুন বিন্যাসে প্রকাশিত শিশু পাঠ্য বর্ণপরিচয়। কি পরিচয়? বর্ণপরিচয় নামে একটি পাঠ্য তিনি কি করেছেন, লিখেছেন। কি? বাংলা বর্ণমালার নতুন বিন্যাসে প্রকাশিত শিশু পাঠ্য বই বর্ণপরিচয় তিনি লিখেছেন। বর্ণপরিচয় প্রকাশিত হয় 1885 সালে। সরি 55 সালে। কত সালে? 1855 সালে। এবং হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তিনি মৃত্যুবরণ করেছেন 1891 সালে 29 জুলাই। ঠিক আছে। তাহলে প্রত্যেকটা এখানে অংশ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। এরপর দেখো, আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাস এর প্রিয় পাত্র ছিলেন কে? বাগদাদের খলিফা আল মামুন। তাহলে আলী ইবনে আব্বাস প্রিয় পাত্র ছিলেন বাগদাদের খলিফা আল মামুনের প্রিয় পাত্র কে? সে হচ্ছে আলী ইবনে আব্বাস। এরপর দেখো, বন্দী ব্যক্তির জন্মস্থান কোথায়? দামেস্কের নগরে যে অংশে বৃহৎ মসজিদ আছে সেখানে। তাহলে দামেস্কের নগরে যে বৃহৎ মসজিদ আছে সেখানেই হচ্ছে বন্দী ব্যক্তির কি জন্মস্থান। আলী ইবনে আব্বাস আশ্রয় প্রার্থনা করেন দামেস্কের এক সম্ভ্রান্ত ব্যক্তির নিকট। আলী ইবনে আব্বাসকে বাগদাদ যেতে পরামর্শ দেন কে? আশ্রয়দাতা। আশ্রয়দাতার নাম হচ্ছে আলী ইবনে আব্বাসকে আশ্রয়দাতা আলী ইবনে আব্বাসকে উপহার হিসেবে উৎকৃষ্ট অশ্ব, খাদ্য সামগ্রী ও স্বর্ণ মুদ্রা দেন। তাহলে অনেক কিছুই দিয়েছেন তাকে। কি কি দিয়েছেন এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সাপোজ ধরো বহুপদী প্রশ্ন আসতে পারে। কি আসতে পারে? বহুপদী প্রশ্ন আসতে পারে, অথবা জ্ঞানমূলক প্রশ্ন এখান থেকে প্রশ্ন হয়ে যেতে পারে। আশ্রয়দাতা তার আত্মীয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন আলী ইবনে আব্বাসকে। খলিফা মামুন হাত বাঁধা ব্যক্তিকে বন্দী করে রাখতে নির্দেশ দেন আলী ইবনে আব্বাসকে। হাত বাঁধা ব্যক্তিকে তিনি বন্দী করে রাখতে বলেন। কাকে বলেছেন? আলী ইবনে আব্বাসকে বলেছেন। আলী ইবনে আব্বাস হাত বাঁধা লোকটিকে বন্দী করে রাখেন নিজ বাড়িতে। আলী ইবনে আব্বাসের প্রিয় স্থান ছিল দামেস্ক। আলী ইবনে আব্বাসের প্রিয় স্থান কে ছিল? দামেস্ক। আর আলী ইবনে আব্বাস কার প্রিয় পাত্র ছিলেন? খলিফা আল মামুনের প্রিয় পাত্র ছিলেন। আলী ইবনে আব্বাস জগদীশ্বরের শুভ দৃষ্টি কামনা করে দামেস্কের নগরীর উপর, জগদীশ্বর মানে এই জগতের যিনি মালিক, এই জগতের যিনি সৃষ্টিকর্তা, তার উপর দোয়া কামনা করেছেন যে কেন? দামেস্ক নগরীর জন্য তিনি কি করে দেন? ভালো করে দেন। দামেস্ক নগরীর জন্য উত্তম অবস্থায় ফিরিয়ে আনেন। নতুন শাসনকর্তাকে আমন্ত্রণ করেছিল প্রদর্শিত শাসনকর্তারা।
আলী ইবনে আব্বাস দামেস্কে এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে আশ্রয় গ্রহণ করেন প্রাণ রক্ষার জন্য। স্বদেশে ফিরবার সমস্ত উদ্যোগ দেখে আলী ইবনে আব্বাসের অনুভূতি হয়েছিল বিস্ময়ানুভূতি। তাহলে নিজের দেশে ফিরে যাবে, এই জন্য মানুষের সবচেয়ে আপন জিনিস হচ্ছে নিজের জন্মভূমি। সেখানে ফিরে যাওয়ার যে মানুষের একটা আকুতি, একটা অনুভূতি, সেটা অনন্য, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। ঠিক তেমনটি করেই ঘটেছিল আলী ইবনে আব্বাসের ক্ষেত্রেও। আলী ইবনে আব্বাসের কোনো ক্ষোভ থাকবে না আশ্রয়দাতার উপকার করতে পারলে। তাহলে আলী ইবনে আব্বাস চমকে উঠেন। বন্দী ব্যক্তি তার আশ্রয়দাতা শোনে। বন্দী ব্যক্তি যাকে তিনি বন্দী করেছিলেন হাত বাঁধালো এবং সেই তাকে আশ্রয় দিয়েছিল, এটা শোনার পর সে একটু চমকে উঠছেন। একটু কি হয়ে যান? চমকে উঠছেন। এবং বন্দী ব্যক্তির লৌহ শৃঙ্খল খুলে দেন আলী ইবনে আব্বাস। এবং বন্দী ব্যক্তির লৌহ শৃঙ্খল কে খুলে দেন? আলী ইবনে আব্বাস। আলী ইবনে আব্বাস বন্দী ব্যক্তির মুক্তির জন্য প্রার্থনা করেন খলিফা আল মামুনের নিকট। তাহলে মুক্তির জন্য তিনি আবার প্রার্থনা করেছেন। হ্যাঁ, আর ইবনে আব্বাসের আশ্রয়দাতাকে খলিফা প্রাণদণ্ড হতে অব্যাহতি দিয়েছে এবং পরোপকারিতার জন্য। কেন দিয়েছে? ওই যে তিনি আশ্রয়দাতা, তিনি হচ্ছে আলী ইবনে আব্বাসকে কি করেছিলেন? আশ্রয় দিয়েছিলেন, যার কারণে খলিফা আল মামুন তাকে কি করেছেন? প্রাণদণ্ড, তাকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিল সেটা কি করে দেন? খারিজ করে দেন। কেন? ওই যে পরোপকারিতার জন্য, অন্যের উপকার করার জন্য। খলিফা আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতাকে বাহক হিসেবে দিলেন 10 অশ্ব এবং তাকে চলে যাওয়ার জন্য, তাদের নিজ জন্মভূমিতে যাওয়ার জন্য তাকে 10টা অশ্ব দিলেন, 10টা ঘোড়া দিলেন। এবং খলিফা বন্দীকে মুক্তি দিয়ে প্রাণী উপহার দিয়েছেন অশ্ব, খচ্চর এবং উট। এই তিনটা, শুধু অশ্ব দেন নাই, অশ্ব দিয়েছেন, খচ্চর দিয়েছেন এবং উট দিয়েছেন, উষ্ট্র। প্রত্যুপকার শব্দের অর্থ হচ্ছে উপকারীর উপকার করা। প্রত্যুপকার শব্দের অর্থ কি? উপকারীর উপকার করা, মানে যে তোমার উপকার করেছে তুমি তার উপকার করো, এটি হচ্ছে প্রত্যুপকার। এবং অভিরুচি অর্থ হচ্ছে ইচ্ছা। ক্রোধ, রাগের আগুন বা কুফানল, এটার অর্থ। এবং প্রীতি শব্দের অর্থ বিশ্বাস, সরি প্রতীতি অর্থ হচ্ছে বিশ্বাস। রাজ্যের প্রধান শাসক ও ধর্মনেতাকে বলা হয় খলিফা। রাজ্যের প্রধান শাসক এবং ধর্মনেতাকে কি বলা হয়? খলিফা বলা হয়। ডেমাস্কাস শব্দের অর্থ হচ্ছে দামেস্ক নগরীকে বোঝাচ্ছে। দামেস্ক যে দেশের রাজধানী, দামেস্ক হচ্ছে সিরিয়ার রাজধানী। সিরিয়া নামক একটা দেশ আছে মধ্যপ্রাচ্যে, সেই দেশটার রাজধানীর নাম কি? দামেস্ক। এক সময় ইসলামী সাম্রাজ্যের ক্ষেত্রে, ইসলামী শাসন ব্যবস্থার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা কি ছিল? নগরী ছিল। দামেস্ক নগরী গড়ে উঠেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীর যুগে। তাহলে অনেক পুরাতন একটা শহর দামেস্ক শহর। কোন আমলে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে এটা সৃষ্টি হয়েছিল। আবুল আব্বাস আব্দুল্লাহ আল মামুন খলিফা মামুনের পূর্ণ নাম ছিল। তাহলে খলিফা মামুনের পূর্ণ নাম কি? এটাও পরীক্ষা আসতে পারে। সেটা হচ্ছে আবুল আব্বাস আব্দুল্লাহ আল মামুন। খলিফা মামুন আব্বাসীয় খলিফা ছিলেন। খলিফা আল মামুন ছিল আব্বাসীয় খলিফা। উমাইয়া খিলাফতের পরে যে খিলাফতটা ছিল ইসলামী সাম্রাজ্যের ক্ষেত্রে, সেটা হচ্ছে আব্বাসীয় খিলাফত। হ্যাঁ, আব্বাসীয় খিলাফতের সপ্তমতম কি খলিফা ছিল হচ্ছে কে? খলিফা আল মামুন। এরপর দেখো, খলিফা মামুনের পিতার নাম হচ্ছে খলিফা হারুনুর রশিদ। তাহলে খলিফা মামুনের পিতার নাম কি? খলিফা হারুনুর রশিদ। ওকে। এরপর দেখো, ইরাকের রাজধানীর নাম হচ্ছে বাগদাদ। আবার বাগদাদ কার রাজধানী? ইরাকের রাজধানীর নাম। হ্যাঁ, এরপর দেখো, বাগদাদ যে নদীর উভয় তীরে অবস্থিত, তার নাম হচ্ছে টাইগ্রিস। তার নাম কি? টাইগ্রিস নদী। তারপর হচ্ছে দাজলা এবং ফোরাত নদীর কথা তো আমরা শুনেছি, এই নদীগুলাকে বুঝাই। তারপর হচ্ছে বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেছিলেন খলিফা মনসুর। প্রত্যুপকার গল্পের রচয়িতা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রত্যুপকার গল্পটি সংকলিত হয়েছে আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে। প্রত্যুপকার গল্পে উপকারের উপকার করেন কে? আলী ইবনে আব্বাস। আখ্যান মঞ্জুরি রচিত হয়েছিল 1866 সালে। আখ্যান মঞ্জুরি দ্বিতীয় ভাগ থেকে আমাদের এই পাঠটি গ্রহণ করা হয়েছে, আজকের যে প্রত্যুপকার পাঠটি। শাসনকর্তা মামুনের প্রিয় পাত্র আলী ইবনে আব্বাস, এটা আমরা জানি। খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্ধ হয়েছিল আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা।
উপকারের জন্য নিজের জীবনের ঝুঁকি গ্রহণ করেছিলেন আলী ইবনে আব্বাস এবং প্রত্যুপকার গল্পে আশ্রয়দাতা ছিলেন নিঃস্বার্থ উপকারী। এরপর তোমাদের জন্য কতগুলো জ্ঞানমূলক প্রশ্ন রাখা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তোমরা একটু দেখো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজে পড়েছেন? এটা তিনি সংস্কৃত কলেজে পড়েছেন। কে খলিফা মামুনের প্রিয় পাত্র ছিল? আমরা জানি আলী ইবনে আব্বাস। কে দামেস্কে গিয়ে বিপদে পড়েছিল? আলী ইবনে আব্বাস। দামেস্ক নগরী কার কাছে সর্বাপেক্ষা প্রিয় স্থান ছিল? আলী ইবনে আব্বাসের কাছে। আলী ইবনে আব্বাস কাকে মুক্ত করতে নিজ প্রাণে ঝুঁকি নেন? ওই আশ্রয়দাতাকে, যিনি তাকে আশ্রয় দিয়েছিলেন দামেস্কে। খলিফা কেমন প্রকৃতির পুরুষ ছিল? খলিফা মুহাম্মদ অতি উন্নত চিত্তের পুরুষ ছিলেন, মানে উদয় উদয় সরি দয়ার মানুষ ছিলেন। প্রত্যুপকার শব্দের অর্থ হচ্ছে উপকারীর উপকার করা। এটা খুবই গুরুত্বপূর্ণ, আসতেও পারে তোমাদের জন্য। সমব্যবহারে শব্দের অর্থ হচ্ছে সঙ্গে বা সহচর্যে। তারপর খলিফা মামুনের পিতার নাম হচ্ছে খলিফা হারুনুর রশিদ, এটা আমরা জানি। বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতাকে খলিফা মনসুর। খলিফা মনসুর হচ্ছে বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা। এরপর আরো তোমাদের জন্য কিছু অনুধাবনমূলক প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, তোমরা একটু এগুলা, এই যে প্রশ্নগুলা শিখে রাখবা। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো এবং এগুলো তোমরা কি করবা, পড়ে ফেলবা। দেখবে এখান থেকে পড়ে ফেললে তোমাদের ইনশাআল্লাহ কমন চলে আসবে। হ্যাঁ, ওকে। সুবা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সুবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে? 1861 সালে। এবং হচ্ছে কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন, আমরা জানি। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তার পিতামহ বা দাদার নাম হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের কবি প্রতিভার উন্মেষ ঘটে কখন? বাল্যকাল থেকে। 15 বছর বয়সে প্রকাশিত হয় বনফুল কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ সাহিত্যে নোবেল পুরস্কার পান 1913 সালে। কেন? গীতাঞ্জলি কাব্যের জন্য। কেন? গীতাঞ্জলি কাব্যের জন্য। এশীয়দের মধ্যে প্রথম তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন ইংরেজি গীতাঞ্জলি সং অফারিংস সংকলনের জন্য। তাহলে খুব গুরুত্বপূর্ণ, 15 বছর বয়সে তিনি বনফুল, এবং তিনি নোবেল পান 1913 সালে। এবং কেন পান? এশীয়দের মধ্যে আবার তিনি প্রথম নোবেল পান। এবং কেন পেয়েছেন? এই গীতাঞ্জলি কাব্যের জন্য। কেন? গীতাঞ্জলি কাব্যের জন্য। ঠিক আছে। এরপর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হচ্ছে 1941 7ই আগস্ট। সুভা গল্পটি পুরো নাম হচ্ছে সুভাষিনী। সুভা গল্পের যে সুভা, এটার পুরো নাম হচ্ছে সুভাষিনী। মানে সুভাষিনী অর্থ হচ্ছে যার মুখের ভাষা সুন্দর। কিন্তু এই গল্পের দুঃখের বিষয় হচ্ছে সুভার আসলে শোভা কথাই বলতে পারে না। শোভা একটা বোবা মেয়ে। তার নামের সাথে কোনো অবস্থায় তার কাজের মিল নেই। প্রতাপ সুভাষিনীকে ডাকতো সু বলে। সুবাটা না বলে, বাটা না বলে সু বলতো শুধু আদর করে। সুবার পিতার নাম হচ্ছে বাণীকণ্ঠ। পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করেছিল শোভা, কারণ সে ছিল বুবা প্রকৃতির মেয়ে। তার যদি বয়স হয়ে যাওয়ার পরও তার বিয়ে শাদী দিতে পারে না বুবা হওয়ার কারণে। সকল বিষয় নিয়ে মা বাবার একটা নীরব একটা হৃদয় ভার কাজ করতেছিল, একটা অসহায় ভূত কাজ করতেছিল। উন্নত শ্রেণীর জীবের মধ্যে শোভার যে সঙ্গী ছিল সে ছিল প্রতাপ। প্রতাপ ছিল হচ্ছে অকর্মঠেকী, মানে কাজকর্ম করে না। নদীর ধারে ছিপ পেলে শুধু মাছ ধরে। নদীর ধারে সবার এই প্রতাপের শখ হচ্ছে নদীর ছিপ পেলে মাছ ধরা। হ্যাঁ, এই শখ হচ্ছে তার। গোসাইদের ছোট ছেলের নাম হচ্ছে কি? এই প্রতাপ। প্রতাপের প্রধান শখ হচ্ছে ছিপ পেলে কি করা? ছিপ পেলে মাছ ধরা। এবং অবসরে শোভা বসে থাকতো, নদীর তীরে বসে থাকতো। শোভাকে তার মা মনে করতেন গর্ভের কলঙ্ক। ডাগর চোখে, ডাগর মানে বড় বড় চোখ, ইয়া বড়, ডাগর চোখে চোখ মেলে শোভা চেয়ে থাকতো মা বাবার দিকে। মা বাবার দিকে হচ্ছে তিনি বড় বড় চোখে থাকায় থাকতো। কারণ সে তো কিছুই বলতে পারে না, থাকিয়ে থাকে তার বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র বা কোনো কথাবার্তা বলা হয় তখন সে শুধু চেয়ে থাকতে পারে, কিছুই বলতে পারে না। সুবাদের গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর। সুবাদের গ্রামের নাম কি? চণ্ডীপুর। এবং সুবা রাতে ঘর থেকে বের হয়ে যখন নদীর তটে লুটিয়ে পড়ে তখন ছিল শুক্লা দ্বাদশীর রাতে। তিনি যখন নদীর তটে, নদীর তীরে যখন লুটিয়ে পড়েছিলেন, শুয়ে পড়েছিলেন, তখন ছিল শুক্লা দ্বাদশীর রাত্রি।
তাহলে সুভা পিতামাতা চিন্তিত হয়ে পড়েছিল সুভার বিয়ের জন্য। তাহলে পিতামাতা কেন চিন্তিত হয়েছিল? সুভার প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, কিন্তু বুবা মেয়ের কি হচ্ছে না, বিয়ে হচ্ছে না। সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বলতে বোঝানো হয়েছে বড় পাতা বিশিষ্ট। কিশলয়, কিশলয় শব্দের অর্থ হচ্ছে গাছের নতুন পাতা। এক ভাষা থেকে অন্য ভাষা রূপান্তর, তাকে অনুবাদ বা তর্জমা বলে। অনিমেষ, অনিমেষ অর্থ হচ্ছে অপলক বা পলকহীন। কপুল, কপুল অর্থ হচ্ছে গাল, কপুল অর্থ হচ্ছে গাল। যার কণ্ঠস্বর সুন্দর তাকে বলা হয় সুবাসিনী। গর্ভের কলঙ্ক অর্থ সন্তান হিসেবে কলঙ্ক। নেত্রপল্লব অর্থ হচ্ছে চোখের পাতা, নেত্রপল্লব মানে কি, চোখের পাতা। এবং শুক্লপক্ষের চাঁদের দ্বাদশ দিনকে বলা হয় শুক্লা দ্বাদশী, খুবই গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে। এবং বিজন মূর্তি অর্থাৎ নির্জন অবস্থা, বিজন মূর্তি ধারণ করা মানে নির্জন অবস্থা। আর তারপর হচ্ছে শোভা, গল্পটি সংকলিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে। এই গল্পগুচ্ছের মধ্যে হচ্ছে মোট 95টি গল্প আছে। গল্পগুচ্ছ যে গ্রন্থটি আছে এটার মধ্যে মোট 95টি কি আছে, গল্প আছে, ছোট গল্প। তাও শোভা একটি ছোট গল্প। শোভা গল্পের শোভা হলো বাক প্রতিবন্ধী, কি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী এক কিশোরী, বাক প্রতিবন্ধী এক কিশোরী। শোভা মুক্তির আনন্দ পায় প্রকৃতির কাছে, তার যে মুক্তি আছে। হ্যাঁ, প্রকৃতিও এক যেমন নীরব, প্রকৃতি যেমন কোনো সাড়া শব্দ নাই, শোভারও সাড়া শব্দ না। তাহলে এক দুই 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 মানব, একটা প্রকৃতি একটা মানব, তাদের এই অবস্থা একই, একই প্রকৃতি তাদের অবস্থান। তাহলে তাদের মধ্যে একটা কি ভালো খাতির আছে, বন্ধুত্ব হয়ে যায়। তাহলে সেখানে সে আনন্দ পায়, মুক্তির আনন্দ। সুভা গল্পের লেখক উন্মেষ ঘটাতে চেয়েছেন প্রতিবন্ধী মানুষের প্রতি মমত্ববোধের, এবং যার মুখে ভাষা নেই তার একমাত্র সম্বল হচ্ছে চোখের ভাষা। যে মুখে বলতে পারে না সে চোখের ভাষা দিয়ে সব বুঝে নিতে হয়। তাহলে মুখে কিছু না কহিলে চোখের ভাষায় যেন তা আপনি ছাপিয়া যায়। তারপর হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে, তোমরা একটু দেখে রাখবা। দেখো, সুভার প্রকৃত নাম কি? সুভাষিনী। সুভাষিনীর বড় দুই বোনের নাম কি? একটার নাম হচ্ছে সখীসিনী, একটার নাম সুহাসিনী। কাকে সংক্ষেপে শোভা বলা হয়? কাকে, সুভাষিনীকে সংক্ষেপে শোভা বলা হয়। হ্যাঁ, আর এটাকে আরো সংক্ষেপ করে ফেলছে কে? প্রতাপ, সে বলে আবার সু। প্রতাপ কি বলে? প্রতাপ বলে হচ্ছে সু। হ্যাঁ, প্রতাপ বলে কি, সু। তাহলে মাতা পুত্র অপেক্ষা কাকে নিজের অংশরূপে দেখেন? পুত্র অপেক্ষা মাতা কন্যাকে নিজের অংশরূপে দেখেন, কারণ মাও কন্যা এবং মেয়েটাও কন্যা। তাহলে সুবার গ্রামের নাম ছিল চণ্ডীপুর। গ্রামের নাম কি ছিল? চণ্ডী। হ্যাঁ, কার গড়? নদীর একেবারে উপরে। এই যে বাণীকণ্ঠের গড়, সুবাদের গড়। সুবা কখন নদীর তীরে এসে বসে? মধ্যাহ্নের সময়। হ্যাঁ, সুবাদের গোয়ালের গাভী দুটির নাম ছিল কি? সর্বশী এবং পাঙ্গুলি। হ্যাঁ, প্রতাপ কাদের ছোট ছেলে ছিল? গোসাইদের ছোট ছেলে। প্রতাপের প্রধান শখ কি? ছিপ ফেলে মাছ ধরা। প্রতাপ শোভার মর্যাদাকে আমরা বুঝতে কেন? মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে প্রতাপ শোভার মর্যাদা বুঝতে। অর্থাৎ যখন মাছ ধরতে যাবে তখন যেন নীরব মানুষই দরকার, যে কথাবার্তা বলবে না। হ্যাঁ, সেজন্য তার গুরুত্ব, শোভার গুরুত্ব প্রতাপের কাছে খুবই বেশি ছিল। এখন কিছু অনুধাবন প্রশ্ন এই শোভা গল্পের, তোমরা একটু এগুলা দেখে রাখবা। অন্তত একবার হলে এগুলো দেখে রাখবা। ওকে, ঠিক আছে। বই পড়ো। প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরীর জন্ম হচ্ছে 1868 খ্রিস্টাব্দে 7ই আগস্ট, এবং তিনি জন্মগ্রহণ করেছেন যশোরে। কোথায়? যশোরে, আমাদের যশোরে তিনি জন্মগ্রহণ করেছেন। প্রমোদ চৌধুরীর পৈতৃক নিবাস মানে বাবার বাড়ি হচ্ছে পাবনা জেলার হরিপুর গ্রামে। সবুজপত্র পত্রিকায় সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। আর সবুজপত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1914 সালে। 1914 সালে এই সবুজপত্র পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল। হ্যাঁ, এটা সম্পাদনা করেছেন প্রমোদ চৌধুরী। আর এই সবুজপত্র পত্রিকার মাধ্যমে আমাদের প্রমিত বাংলা ভাষার সৃষ্টি হয়েছে, আমাদের চলিত ভাষার সৃষ্টি হয়েছে। চলিত সাধু থেকে যে চলিত ভাষার রূপ নিয়েছে সেটা হচ্ছে এই প্রমোদ চৌধুরীর কারণে। হ্যাঁ, চলিত ভাষার জনক কিন্তু প্রমোদ চৌধুরী। হ্যাঁ, বা আমরা যেটাকে প্রমিত ভাষা বলতেছি, এবং চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেছেন সবুজপত্র পত্রিকা। এবং বাংলা সাহিত্যে গদ্যরীতির প্রবর্তক, বাংলা সাহিত্যে গদ্য ভাষার প্রবর্তক, গদ্যরীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী।
এবং প্রমোদ চৌধুরী মৃত্যুবরণ করেন হচ্ছে 1946 খ্রিস্টাব্দে 2রা সেপ্টেম্বর। এবং শিক্ষার সর্বপ্রধান অঙ্গ সাহিত্য চর্চা। তিনি বলেছেন শিক্ষা অর্জনের সর্বপ্রধান অঙ্গ হচ্ছে সাহিত্য চর্চা, এবং হচ্ছে মানুষের সম্পূর্ণ মনের সাক্ষাৎ পাওয়া যায় কোথায়? সাহিত্যের মাধ্যমে মানুষের সম্পূর্ণ মনের সম্পূর্ণ একটা দর্শন বা অন্তর্জালের একটা বিষয় এখানে কি আহ বের হয়ে চলে আসে। সাহিত্য চর্চার একমাত্র উপায় হচ্ছে বই পড়া। সাহিত্য চর্চা করা মানে হচ্ছে বই পড়তে হবে। সাহিত্য কোথায়? সাহিত্য বইয়ের পাতায়। সাহিত্য কবি সাহিত্যিকরা সাহিত্য লিখে যান, সেগুলোই পড়তে হবে। নগদ বাজার দর নেই কিসের? শিক্ষার নগদ বাজার দর নেই। শিক্ষার বর্তমান লাভ বোঝা যায় না। আমি যে পড়াশোনা করছি এটা লাভ কি, বেনিফিট কি হচ্ছে, আমি হচ্ছে কি এটা তৎক্ষণাৎ বোঝা যায় না, হয়তো একদিন বোঝা যায়। সংক্রামক ব্যাধি স্বাস্থ্য নয়। যে রোগের মধ্যে, যেই স্বাস্থ্যের মধ্যে কি আছে, সংক্রামক আছে, রোগ ব্যাধি রোগ ভালাই আছে, সেটা কখনো স্বাস্থ্য হতে পারে না, সেটা হচ্ছে অস্বাস্থ্য। স্বাস্থ্য মানে সুস্থ সবল হতে হবে, এটাই হচ্ছে স্বাস্থ্য। সাহিত্যের জন্ম দর্শন বিজ্ঞান ধর্মনীতি অনুরাগ বিরাগ আশা নৈরাশ্য সত্য স্বপ্নের সমন্বয়। সাহিত্যের মধ্যে কি আছে? সাহিত্য কেমনে জন্ম হয়েছে? দর্শন বিজ্ঞান ধর্মনীতি অনুরাগ এই সবগুলো বিষয়ের সমন্বয়ে সাহিত্যের জন্ম হয়েছে। প্রাবন্ধিকের মতে বেশি বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা প্রয়োজন। তাহলে বেশি বেশি লাইব্রেরি করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে সাহিত্য চর্চার জন্য, দেশের উপকার করার জন্য লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে। কেন লাইব্রেরি প্রতিষ্ঠা করবে? এটার এই কারণগুলো হচ্ছে এগুলো। লাইব্রেরিতে মানুষ সুশিক্ষিত হওয়ার সুযোগ পায়। সুশিক্ষিত মানে নিজে নিজে শিক্ষা অর্জন করা। আর আমাদের যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, এটা কখনো সুশিক্ষা নয়, এটা হচ্ছে বিদ্যা গেলানোর মতো একটা অবস্থা। জোর করে যেমন ছোটকালে মা কি করতে সন্তানকে খাইয়ে দেন, ঠিক একইভাবে হচ্ছে আমাদের পড়াশোনাগুলো, এখন শিক্ষা প্রতিষ্ঠানের যে পড়াশোনাগুলো এইভাবে, এগুলোকে কখনো স্বশিক্ষা বলে না। স্বশিক্ষা হচ্ছে নিজের ইচ্ছা মতো নিজের মন যা চায় সেটা নিজে নিজে পড়া বা নিজে নিজে অর্জন করা, এটাকে স্বশিক্ষা বলে। স্বশিক্ষা হওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি লাইব্রেরি। এবং সেটা কিভাবে অর্জন করা যায়? স্বেচ্ছায়, নিজের ইচ্ছায় এবং স্বচ্ছন্দ চিত্তে স্বচ্ছন্দ চিত্তে এবং হচ্ছে স্বীয় শক্তিতে রুচি অনুসারে বই পড়ে, নিজের পছন্দ মতো নিজের রুচি মতো বই পড়ে এটা অর্জন করা যায়। প্রাবন্ধিকের মতে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চেয়ে কম নয়। কি লাইব্রেরির সার্থকতা? কারণ লাইব্রেরি হচ্ছে মনের হসপিটাল, আর হাসপাতাল হচ্ছে কি দেহের জন্য একটা উপকারী বিষয়, দেহের জন্য, দেহের রোগ নিরাময় করার একটা মাধ্যম। হাসপাতাল হচ্ছে দেহের রোগ নিরাময় করার মাধ্যম, আর লাইব্রেরি হচ্ছে মনের রোগ নিরাময় করার মাধ্যম। তাহলে যদি মন ভালো না থাকে, তখন কখনো শরীরের স্বাস্থ্য যে ভালো থাকবে তার কোনো গ্যারান্টি নেই, এটা কল্পনা করা যায় না। মন ভালো তো সব ভালো। তাহলে মনের কদরও আমাদের করতে হবে, শরীরের কদর করতে হবে না, মনের কদরও আমাদের করতে হবে। হ্যাঁ, যথার্থ শিক্ষিত হওয়ার জন্য দরকার মনের প্রসারতা, মনের সমৃদ্ধি, এবং যা সাহিত্য চর্চার মাধ্যমেই সম্ভব। এবং উদ্বাহ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্ববাহ, এবং ডেমোক্রেসি অর্থ হচ্ছে গণতন্ত্র, রিক্ত শূন্য এটার অর্থ হচ্ছে ভাড়ে ও ভবানী, মানে একেবারে খালি শূন্য পকেটে। সর্বাকা ডুবিয়ে গোসল করাকে কি বলে? অবগাহন। সম্পূর্ণ শরীর যখন গোসল করবা সেটাকে বলে অবগাহন। নিজে নিজে শিক্ষিত হওয়াকে স্বশিক্ষিত বলে। কি স্বশিক্ষিত? স্বশিক্ষিত বলে। নিজে নিজে স্বশিক্ষিত। প্রচ্ছন্ন শব্দের অর্থ হচ্ছে গোপন। বই পড়া প্রবন্ধটি প্রমোদ চৌধুরীর। বই পড়া প্রবন্ধটি নির্বাচন করেছেন প্রবন্ধ সংগ্রহ থেকে। বই পড়ার প্রতি লোকেরা অনীহা দেখায় কেন? অর্থ করি নয় বলে, মানে অর্থ উপার্জন করতে পারে না বলে। যথার্থ শিক্ষিত হওয়ার জন্য দরকার মনের প্রসার। এবং বই পড়া প্রবন্ধের অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে লাইব্রেরির গুরুত্ব। বই পড়া প্রবন্ধের মূল বিষয় হচ্ছে বই পড়ার গুরুত্ব। ওকে, তাহলে কিছু জ্ঞানমূলক প্রশ্ন তোমরা একটু এগুলা দেখে নিবা। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি এবং প্রমোদ চৌধুরীর সম্পাদিত পত্রিকার নাম? আমরা জানি সবুজ পত্র। বই পড়া প্রবন্ধের লেখকের মতে মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কি? হ্যাঁ, এটা হচ্ছে বই পড়া হতে হবে। সর্বশ্রেষ্ঠ বই পড়া। শিক্ষিত কোনটি শিক্ষার প্রধান অঙ্গ? আমরা জানি সাহিত্য চর্চা। বিশিষ্ট অভিজাত সভ্যতা কোনটি? বিশিষ্ট ভারতীয় সভ্যতাকে লেখক বিশিষ্ট অভিজাত সভ্যতা বলেছেন। হ্যাঁ, তো এগুলো একটু দেখবা। তারপর পেশাদারদের মহাভ্রান্তি কি? সাহিত্য চর্চায় নগদ প্রাপ্তি না থাকায় পেশাদাররা পেশা বহির্ভূত কোনো বই কিনতে চায় না। হ্যাঁ, এটাই।
তারপর হচ্ছে দর্শনের চর্চা কোথায় হয়? দর্শনের চর্চা হয় গুহায়। তাহলে দর্শনের চর্চা কোথায় হয়? গুহায় দর্শনের চর্চা হয়। এবং সুশিক্ষিত লোক মাত্রই কি? সুশিক্ষিত লোক মাত্রই সুশিক্ষিত। আজকের বাজারে কিসের অভাব নেই? আজকের বাজারে বিদ্যা ধাতার বা বিদ্যা কর্ণের কোনো অভাব নেই। কোন দান গ্রহণ সাপেক্ষ? মনোরাজ্যের দান হচ্ছে গ্রহণ সাপেক্ষ, মনের রাজ্যের দান হচ্ছে গ্রহণ সাপেক্ষ। যথার্থ গুরুত্ব গুরুর কাজ কি? যথার্থ গুরুর কাজ হচ্ছে শেষের আত্মাকে উদ্বোধিত করা এবং হচ্ছে তার অন্তর্নিহিত সকল প্রচন্ড শক্তিকে মুক্ত করা এবং ও ব্যক্ত করে দিল। অর্থাৎ শিক্ষকের কাজ হচ্ছে সে একটা একটা ছাত্রের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে সেটার প্রজ্বলন ঘটানো, সেটা বের করে নিয়ে আসা, তার যে সক্ষমতা আছে সেটা তাকে বুঝতে সাহায্য করা। মনের দাবি রক্ষা না করলে কি বাঁচে না? মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না। আত্মার না বাঁচতে মানুষ কখনো বাঁচতে পারে না। ডেমোক্রেসি অর্থ গণতন্ত্র। যথার্থ শিক্ষিত হতে হলে আমাদের কি করতে হবে? মনের প্রসার ঘটাইতে হবে। কিছু অনুধাবন প্রশ্ন এখানে রেখেছি। ওকে, এখন আমরা আম আটির ভেপু, অপু এবং দুর্গার যে কাহিনী আছে সেটা একটু নিয়ে দেখব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন জন্ম কত? জন্ম হচ্ছে 1894 সালে এবং বিভূতিভূষণের জন্মস্থান হচ্ছে 24 পরগনার মুরারিপুর গ্রামে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পেশা ছিল শিক্ষকতা এবং পথের পাঁচালী উপন্যাসে রচিত হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেছেন 1950 সালের 1 সেপ্টেম্বর। বেশি দিন বাঁচে না, মাত্র 52 বছর। সরি, এদিকে 6 এদিকে 50, তাহলে 56 বছর। কত বছর? 56 বছর তিনি বেঁচে ছিলেন। পথের পাঁচালী, অপরাজিতা, আরণ্যক বিভূতিভূষণের উপন্যাস, খুবই সুন্দর সুন্দর উপন্যাস এগুলা। সকালবেলায় অপু খেলা করছিল কোথায়? রোয়াকে বসে তিনি খেলা করছিল এবং অপু কাঠের ঘোড়াটি ছিল রং উঠে গেছিল, কাঠের যে ঘোড়া ছিল। দুর্গা অপুকে বকা দেয় হাবা বলে এবং নাটা ফল কুড়িয়ে এনেছিল কে? নাটা নাটা ও নাটা নাটা ইয়ারে কুড়াইকে আনছিল দুর্গা, অপুর যে বড় বোন ছিল। তারপর বন্ধক ছাড়া টাকা ধার দেয় নাকি? মেজো ঠাকুর। মেজো ঠাকুর কখনো বন্ধক ছাড়া কি? বন্ধক ছাড়া চুক্তিপত্র ছাড়া টাকা ধার দেয় না। হরিহর গোমস্তার কাজ করে অন্নদা রায়ের বাড়িতে। তাহলে হরিহর কোথায়? গোমস্তার কাজ করে অন্নদা রায়ের বাড়িতে। হরিহর তাগাদার জন্য গিয়েছিল 10 গড়ায়। তাগাদার জন্য কোথায় গিয়েছিল? 10 গড়ায়। হরিহর কাজ করে অন্নদা রায়ের বাড়িতে। হরিহরের বেতন হচ্ছে 8 টাকা। হরিহর কিন্তু অপু দুর্গার বাবা। অপু এবং হচ্ছে দুর্গার বাবা হচ্ছে কি? হরিহর। মন্ত্র নিতে চাওয়া লোকটি জাতিতে সদ্রি গোফন। তারপর হরিহরের জ্ঞাতি ভাতা ছিল হতে নীলমণি রায় এবং নীলমণি রায়ের বাড়িতে গায়ে ধুইতে আসে স্বর্ণ গোয়ালিনী। এরপর হচ্ছে সর্বজয়ার কাছে ঋণের টাকা ফেরত চায় মেজো ঠাকুর। সর্বজয়া হচ্ছে অপু দুর্গার মা। কে টাকা ফেরত চায়? ওই যে সেজো ঠাকুর যিনি হচ্ছে বন্ধক নিয়ে টাকা ধার দেন। সর্বজয়ার সংসার ছেড়ে যেতে ইচ্ছে করে অভাবের তাড়নায়। ঘরের সামনে খোলা জায়গা বা বারান্দাকে বলা হয় রোয়াক। ঘরের সামনে যে খোলা জায়গা বা বারান্দা যেটাকে আমরা বলি সেটাকে বলা হয় রোয়াক। এবং হচ্ছে চুবড়ি। চুবড়ি অর্থ হচ্ছে ছোটখাটো, জটি বা ক্ষুদ্র ধামা। এরপর দেখো কৌর্জা ফলের আঞ্চলিক রূপ হচ্ছে নাটা ফল। কৌর্জা ফল যেটা রয়েছে সেটার আঞ্চলিক রূপ হচ্ছে কি? নাটা ফল। এবং গরাজ শব্দের অর্থ হচ্ছে জানালার শিক এবং আমের কুশি অর্থ হচ্ছে কচি আম। যারা অর্থ হচ্ছে জীর্ণ করা, কুচি কুচি করা, কাঁচাই পড়ে থাকা অবহেলিত আসামের মতো বলতে বোঝানো হয়েছে পিজরা পুলের আসামি। এবং রুশু 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 অর্থ হচ্ছে থামো থামো। আমাটির ভেপু সংকলিত হয়েছে পথের পাঁচালী উপন্যাস থেকে। পথের পাঁচালীর উপন্যাসের খণ্ডিত অংশ হচ্ছে আমাটির ভেপু। আমাটির ভেপু গল্পের প্রধান দুটি চরিত্র অপু এবং দুর্গা। আমাটির ভেপু গল্পটির মূল বিষয় হচ্ছে প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের আনন্দিত জীবনের আখ্যান। এবং আমাটির ভেপু গল্পটি স্মরণ করিয়ে দেয় মানুষের জীবনের শৈশব সময়। এবং আমাটির ভেপু গল্পটি লিখিত হয়েছে সাধু ভাষায়। কোন ভাষায় লিখিত হয়েছে? সাধু ভাষায়। হ্যাঁ, আমাটির ভেপু কোন ভাষা? সাধু ভাষায়। কিছু জ্ঞানমূলক প্রশ্ন এখানে তোমাদের জন্য রেখেছি। এখানে কি কি আছে দেখো।
আমাটির বেপু শীর্ষক গল্পের রচয়িতাকে? বিভূতিভূষণ উপন্যাসের কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছেন? এই ইছামতি উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পেয়েছেন। অবহেলায় পড়ে থাকা অপুর কাঠের গোড়াটি কিসের সাথে তুলনা করা হয়েছে? হিজড়া ফুলের আসামের সাথে। কিসের সাথে? হিজড়া ফুলের আসামের সাথে তুলনা করা হয়েছে। অপুর দিদির নাম কি? দুর্গা। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতার নাম কি? নীলমণি। হুম। আরো আছে নীলমণি রায়কে। নীলমণি রায় হচ্ছে হরিহরের জ্ঞাতি ভর্তা। ভুবন মুখুজ্জের বাড়ি থেকে হরিহরের বাড়ি কয় মিনিট? 5 মিনিট। হ্যাঁ, দূরত্ব 5 মিনিট। দুর্গা নিরহ মুখে বাড়ির মধ্যে ঢুকিল কেন? মায়ের বকুনি থেকে বাঁচতে দুর্গা নিরহ মুখে বাড়ির মধ্যে ঢুকেছিল। রুসু রুসু একটুখানি হাফ জিরোতে দাও। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে সর্বজয়ার। হ্যাঁ। মিষ্টি যেন গুড় বলা হয়েছে কোনটিকে? মিষ্টি যেন গুড় বলা হয়েছে আমকে। হরিহর কাজ সেরে কখন বাড়ি ফিরল? হরিহর কাজ সেরে দুপুরে কিছুক্ষণ পর তিনি বাড়ি ফিরলেন। হরিহর কার বাড়িতে কাজ করে? হরিহর অন্নদারায়ের বাড়িতে কাজ করে। আমাটির ভেপু গল্পে কোন গ্রামে বামুন নেই? কোন গ্রামে? 10 গড়া গ্রামে বামুন নেই, সেজন্য এই ওকে নিতে আসছিল হরিহরকে। রোয়াক কি? রোয়াক হলো ঘরের সামনের খোলা জায়গা বা বারান্দা। কিছু অনুধাবনমূলক প্রশ্ন রেখেছি, তোমরা একটু দেখে নিবা। স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। একবার, কমপক্ষে একবার হলে এগুলা তোমাদের কি করতে হবে? ওকে, এরপর আমরা যাচ্ছি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ ওয়াজেদ আলী তিনি লিখেছেন। চলো শুরু করি। মোহাম্মদ ওয়াজেদ আলী জন্মগ্রহণ করেছেন 1896 খ্রিস্টাব্দে। ওকে, মোহাম্মদ ওয়াজেদ আলীর জন্মস্থান হচ্ছে সাতক্ষীরা জেলার বাঁশদহ গ্রামে, আমাদের মুস্তাফিজের জেলায়। মোহাম্মদ ওয়াজেদ আলীর পেশা ছিল হচ্ছে সাংবাদিকতা। তিনি সাংবাদিকতা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এবং মোহাম্মদ ওয়াজেদ আলী একটি ইংরেজি পত্রিকায়ও কাজ করেন, তার নাম হচ্ছে দি মুসলিম পত্রিকার মধ্যে তিনি কাজ করেছেন। এরপর হচ্ছে মোহাম্মদ ওয়াজেদ আলীর রচনার অন্যতম বৈশিষ্ট্য সরল, সহজ সরল প্রকাশভঙ্গি। মোহাম্মদ ওয়াজেদ আলী মৃত্যুবরণ করেছে 1994 সালে, বেশি দিন বেঁচে থাকেন নেই। কাবা শরীফের অবস্থান মক্কা নগরে, এবং মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কাবা শরীফ কোথায়? মক্কা শহরে অবস্থিত। আবার সেই মক্কা শহরে জন্মগ্রহণ করেছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন মক্কার শ্রেষ্ঠ কুরাইশ বংশে। কোন বংশে? কুরাইশ বংশে তিনি কি করেছেন? কুরাইশ বংশে আমাদের নবী কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। ওকে, হিজরত অর্থ হচ্ছে পরিত্যাগ করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মন আকর্ষণ করেছিলেন মানবীয় গুণে, দেহ সৌন্দর্য ও চরিত্র মাধুরী দিয়ে। এবং উম্মে মাবুদ হযরতের তৃষ্ণা দূর করেছেন ছাগলের দুধ দিয়ে। তাহলে উম্মে মাবুদ হযরতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হযরত মানে মুহাম্মদকে বোঝাচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃষ্ণা পিপাসা দূর করেছিলেন কি? ছাগলের দুধ দিয়ে। তাহলে হযরত এর পরাজয়ের মিথ্যা সংবাদ রটানো হয়েছিল খয়বরের যুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছিল। হুদাবিয়া একটি যুদ্ধক্ষেত্রের নাম। হুদাবিয়ার সন্ধি নামে একটা সন্ধি আছে, যেটা হুদাবিয়া যুদ্ধের ক্ষেত্র হয়েছিল। মদিনায় আদার ঘনিয়ে আসে হযরতের মৃত্যুর কথা শুনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, বই আর কিছু নন, আল্লাহর বাণী। আল্লাহ তাআলা বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছাড়া অন্য কিছু নয়। সত্যের নিবিড় সাধনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র মধুময় হয়ে উঠেছিল। কেন? তিনি সবসময় সত্য কথা বলতেন। তাকে এই জন্য আরবের মানুষও উপাধি দিয়েছিল আল আমিন। আল আমিন অর্থ সত্যবাদী। ছাগি দুগ্ধ দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃষ্ণা দূর করেছিলেন মাবুদ। এবং বীরবাহু শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? শক্তিশালী। এবং স্থিত দি শব্দের অর্থ হচ্ছে স্থির, বৃদ্ধি সম্পন্ন। রাহি শব্দের অর্থ হচ্ছে মুসাফির, প্রতীক। অরাতি অর্থ শত্রু। অরাতি অর্থ কি? শত্রু। তায়েব সৌদি আরবের দক্ষিণাঞ্চলে একটি উর্বর প্রদেশ। এবং সাফা মারওয়া কাবার নিকটে অবস্থিত দুটি ছোট পাহাড়।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রবন্ধটি নেওয়া হয়েছে মুহুর ভাস্কর এই গ্রন্থ থেকে। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রবন্ধের মূল বিষয় হচ্ছে মহানবীর মানবীয় গুণাবলী। বিশ্বের সকল মানুষের জন্য অনুকরণীয় ছিল হযরতের সাধনা, ত্যাগ এবং কল্যাণ চিন্তা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অজস্র চারিত্রিক গুণের মধ্যে প্রধান গুণ ছিল ক্ষমাশীলতা, মহত্ব, প্রেম ও দয়া। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড শোককে শান্ত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের বৈশিষ্ট্য তুলে ধরে। এরপর হচ্ছে জ্ঞানমূলক কিছু প্রশ্ন। চলো আমরা দেখিনি ছাত্র জীবনে মোহাম্মদ ওয়াজেদ আলী কোন আন্দোলনে যোগ দিয়েছিলেন? আমরা জানি তিনি ছাত্র অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন। সকালের মহাযাত্রা কার দিকে? আল্লাহর দিকে। কার শিথিল অঙ্গ মাটিতে লুটিয়ে পড়লো? হযরত ওমরের শিথিল অঙ্গ মাটিতে লুটাইয়ে পড়লো। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধ স্থিত দিয়ে অর্থ কাকে বোঝানো হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর স্থিত দিয়ে বলা হয়েছে। আহজাবের যুদ্ধ বলা হয় কাকে? আহজাবের যুদ্ধের অপর নাম হচ্ছে খন্দকের যুদ্ধ। কি যুদ্ধ? খন্দকের যুদ্ধ। এবার হচ্ছে তায়েব কোথায় অবস্থিত? তায়েব হচ্ছে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলের উর্বর প্রদেশটির নাম কি? তায়েব। এবং পৌরোহিতব্রতী অর্থ হচ্ছে পৌরোহিতব্রতী হচ্ছে উপকারের নিয়োজিত। এবং পুত্তলিক শব্দের অর্থ কি? পুত্তলিক শব্দের অর্থ মূর্তি পূজক। হিজরত শব্দের অর্থ কি? পরিত্যাগ করা। হিজরত অর্থ কি করা? পরিত্যাগ করা। আয়েশা কার কন্যা? আয়েশা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গ্রন্থ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা ওয়াজেদ আলী মোর ভাস্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কিছু অনুধাবনমূলক প্রশ্ন তোমরা একটু দেখে নিও। ওকে, ডান। হ্যাঁ, এরপর আসো নিম গাছ বনফুলের একটি ছোট গল্প। আসলে বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলয় চাঁদ মুখোপাধ্যায়। বনফুল জন্ম 1899 সালে। আরো অনেক লেখক জন্মগ্রহণ করেছেন। আমাদের কাজী নজরুলের জন্ম 1800। নজরুলের জন্ম 1899 এবং হচ্ছে জীবনানন্দ দাশ 1899 সালে। হ্যাঁ, এনারা 1899 সালে জন্মগ্রহণ করেছেন। বনফুল কত? 19 জুলাই। এবং বনফুলের পেশা ছিল মেডিকেল অফিসার। সাহিত্য অঙ্গনে বনফুলের প্রবেশ 1918 সালে, মানে 19 বছর বয়সে। বনফুল এক পাতা আধ পাতার ক্ষুদ্র গল্প লিখতেন প্রবাসী পত্রিকায়। এক পাতা বা আধ পাতার মানে ছোট ছোট গল্প তিনি লিখতেন। বনফুলের উল্লেখযোগ্য গল্প গ্রন্থ হচ্ছে বনফুলের গল্প, বনফুলের আলো গল্প, বাহুল্য এবং বিন্দু বিসর্গ। বনফুলের উপাধি দেন হচ্ছে পদ্মভূষণ উপাধি তাকে দেওয়া হয়। হ্যাঁ, বনফুল মৃত্যুবরণ করেন 1979 সালের 9 ফেব্রুয়ারি। বনফুল মৃত্যুবরণ করেন কলকাতায়। নিম গাছের ফুলকে তুলনা করেছেন এক ঝাঁক নক্ষত্রের সাথে। তাহলে নিম গাছের ফুলকে তিনি এক ঝাঁক নক্ষত্রের সাথে তিনি কি করেছেন? তুলনা করেছেন। ওকে, এরপর হচ্ছে কোষ, দাঁত, চুলকানিতে ব্যবহার করা হয়। নিমের পাতার রস ব্যবহার করা হয়। নিমের কচি ডাল চিবালে দাঁত ভালো থাকে। যে সবজির সাথে নিম গাছ ভেজে খাওয়া হয় সেটা হচ্ছে বেগুনের সাথে নিম গাছ ভেজে খাওয়া হয়। নিম গাছের সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল কে? কবি। নিম গাছ বাড়ির পাশে গজালে কে খুশি হন? বিজ্ঞ মানে জ্ঞানীরা। লেখক নিম গাছকে তুলনা করেছেন বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউয়ের সঙ্গে। একজন গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউ যেমন করে একটা পুরুষ সংসারকে আগলে রাখে, কিন্তু সেই সংসারে তার দিকে কারো নজর পড়ে না। সে যে সবার এত উপকার করে, এত সেবা যত্ন করে, তবু তার দিকে কোনো সেবা মানুষ পরিবারের অন্য কারো সুদৃষ্টি পড়ে না। ঠিক তেমনি করে এই নিম গাছ সকলের জন্য, মানুষের জন্য উপকারী, কিন্তু সেই মানুষরা নিম গাছের দিকে একটু সদয় দৃষ্টি দেয় না। নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ হয় কারা? কবিরাজরা। অব্যর্থ শব্দের অর্থ হচ্ছে যা কখনো বিফল হয়নি। মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিম গাছের কচি পাতা। এবং হচ্ছে গাছগাছালি পরিশোধন করে মানুষ রোগের চিকিৎসা করেন কবিরাজরা। মহৌষধ শব্দের অর্থ যে ঔষধ উৎকৃষ্ট। অব্যর্থ পঞ্চমুখ অর্থ হচ্ছে পাঁচমুখী প্রশংসা বা উচ্ছ্বাস প্রকাশ। নিপুণ অর্থ হচ্ছে দক্ষ অভিজ্ঞ স্ত্রীর লোক। গৃহকর্ম নিপুণ অর্থ অবহেলিত বাড়ির লক্ষ্মী বউ। নিম গাছ গল্পটি
অন্তর্ভুক্ত অদৃশ্য লোক গ্রন্থ। অদৃশ্য লোক গ্রন্থ থেকে নিম গাছটি নেওয়া হয়েছে গল্পটি। অদৃশ্য লোক গ্রন্থটি কত সালে? 1947 সালে রচিত। নিম গাছের গুণ এবং রূপের প্রশংসা করেন একজন কবি, এবং কবিরাজ নিম গাছ ব্যবহার করেন চিকিৎসার কাজে ঔষধ হিসেবে। নিম নিম গাছের যখন কবি প্রশংসা করেছিল অনেকদিন পরে, তাহলে সেই নিম গাছ যেন কবির সাথে চলে যেতে চেয়েছিল, যে কিন্তু সে কিভাবে যাবে, তার শিকড় যে সারা জায়গায় ছড়িয়ে গেতে গেছে, তাহলে তার যাওয়ার কোনো আর উপায় নাই। নিম গাছ গল্পটি একটি প্রতীকী গল্প। তাহলে কিছু জ্ঞানমূলক প্রশ্ন। বনফুলের প্রকৃত নাম কি? নিম গাছ গল্পে নিম গাছের ছাল নিয়ে কি করে শাল সিদ্ধ করে তারা। নিম গাছ কোন রোগের? চর্মরোগের মহৌষধ। এবং লোকে নিম গাছের কচি ডাল চিবোয় দাঁত ভালো রাখার জন্য। কবিরাজরা কারা? প্রশংসায় পঞ্চমুখ নিম গাছের কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। হ্যাঁ, তারপর বাড়ির পাশে নিম গাছ গজালে কারা খুশি হন? বিজ্ঞরা। কিসের হাওয়া ভালো? নিমের হাওয়া। নিম গল্পের ম্যাজিক বাক্য কোনটি? উদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটা টিকে। কিন্তু একদম শেষ লাইন যেটা, সেটা হচ্ছে ম্যাজিক বাক্য। শিলে পেশা অর্থ হচ্ছে পালা, শিল শিল পাঠাই পাঠা। এবং কবিরাজ অর্থ হচ্ছে যিনি গাছ গাছালি পরিশোধন করে মনুষ্য রোগের চিকিৎসা করেন। নিম গাছ গল্পটি বনফুলের কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? অদৃশ্য লোক গ্রন্থের অন্তর্ভুক্ত। ওকে, কিছু অনুধাবন প্রশ্ন তোমরা শিখে নিবা। ওকে, এরপর আমরা যাই পরবর্তী। শিক্ষা ও মনুষ্যত্ব। একজন মানুষের মধ্যে যা থাকা দরকার, যে সকল গুণাবলী থাকা দরকার, সেটাই হচ্ছে মূলত মনুষ্যত্ব। হ্যাঁ, আমাদের আশা করি মনুষ্যত্ব অর্জন করতে হবে। যদি মানুষ হিসেবে, মানুষের পেটে জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না, তার মধ্যে মনুষ্যত্ব অর্জন করতে হয়, তারপর সে প্রকৃত মানুষ হতে পারে। তাহলে মোতাহের হোসেন চৌধুরীর জন্ম হচ্ছে 1903 খ্রিস্টাব্দে, যে সালে আমাদের পল্লী কবি জসীমউদ্দিনও ঠিক একই সালে কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। মোতাহের হোসেন চৌধুরী বাংলায় এমএ পাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। পেশায় মোতাহের হোসেন চৌধুরী ছিলেন বাংলা ভাষা সাহিত্যের অধ্যাপক। মোতাহার হোসেন চৌধুরী যুক্ত ছিলেন শিক্ষা পত্রিকার সাথে। শিক্ষা পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন। মোতাহার হোসেন চৌধুরী গদ্যে প্রভাব রয়েছে প্রমোদ চৌধুরী। মোতাহার হোসেন চৌধুরী মৃত্যুবরণ করেন 1956 সালের 18 সেপ্টেম্বর। মানুষের জীবনকে তুলনা করা হয় দোতলা ঘরের সাথে। মানুষের জীবনকে কার সাথে তুলনা করা হয়? দোতলা ঘরের সাথে। দোতলা ঘরের নিচতলা হচ্ছে জীবসত্তা, নিচতলা হচ্ছে মানুষ। আর জীবসত্তা থেকে মানুষ সত্তার ঘরে ওঠার জন্য ময় হলো শিক্ষা। তাহলে এই যে দুইটা ঘর, একটা তলা থেকে আটতলা, নিচেরটা হচ্ছে আমরা জন্মগ্রহণ করা সদ্য মাত্র মানুষের মতো অবস্থা, একটা জীব অবস্থা, একটা বন্যজীবের অবস্থা। এবং সেই বন্যজীব থেকে আমরা দ্বিতীয় তলায় যখন উঠতে যাব, তার জন্য দরকার আমাদের সেই ময়। এবং ময় মানে হচ্ছে শিক্ষা অর্জন করা। তারা শিক্ষা অর্জন করার মাধ্যমে আমরা মনুষ্যত্ব অর্জন করতে পারবো, আমরা মানুষ হতে পারবো। অর্থসেন্দার নিকটে বন্দী ধনী দরিদ্র সকলেই হচ্ছে টাকার পিছনে দৌড়ায়, ধনী বলো গরিব বলো সবাই। অন্য বস্ত্রের প্রাচুর্য মানে বেশি, প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়, এই বুটটি হচ্ছে মনুষ্যত্ব। তাহলে টাকা পয়সা ধন দৌলতের চেয়ে মানুষের মুক্তি সবচেয়ে বড় জিনিস। হ্যাঁ, সেটাই হচ্ছে মনুষ্যত্ব। সে চিন্তা ভাবনা যার মধ্যে আছে, তার মধ্যে মনুষ্যত্ব আছে। চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই, সেখানে মুক্তি নেই। তাহলে মূল্যবোধের উন্নয়নের জন্য প্রয়োজন মনুষ্যত্বের বিকাশ। শিক্ষার আসল কাজ হচ্ছে মূল্যবোধ সৃষ্টি। মানুষের আত্মিক মৃত্যু ঘটে লোভের ফলে। আবার লেফাফা দুরস্তি আর শিক্ষা এক নয়। লেফাফা দুরস্তি হচ্ছে বাইরে ফিটপাট, ভিতরে সদর গাড়ি, এরকম না। বাইরে হাব ভাব দেখানোকে শিক্ষা বলা। শিক্ষা হচ্ছে বাইরে যখন ভিতরে একই রকম। মনুষ্যত্বের আহ্বান, মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হয় প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে। আমরা যে প্রাণীর যে চাহিদা, টাকা পয়সার যে চাহিদা, সেখান থেকে যদি আমরা মুক্তি না পাই, তাহলে আমরা মনুষ্যত্বের ঘরে আমরা প্রবেশ করতে পারবো না। নিকট শব্দের অর্থ হচ্ছে শিকড় বা বেড়ি। অন্ধকার অন্ধকার অর্থে ব্যবহৃত হয় তিমির। এবং ক্ষুধা ও তৃষ্ণাকে একত্রে এক কথায় কুৎ পিপাসা বলা হয়। হ্যাঁ, জীবের অস্তিত্ব কাকে? জীবসত্তা। এবং মানব সত্তা কাকে বলা হয়? মনুষ্যত্বকে। আমাদের সারাক্ষণ ব্যস্ত রাখে অর্থচিন্তা। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটি মনুষ্যত্ব শীর্ষক প্রবন্ধের অংশবিশেষ। মানব সত্তার অপর নাম হচ্ছে মনুষ্যত্ব। মানুষের দুটি স্বভাব হলো জীবসত্তা এবং মানব সত্তা। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে বলা হয়েছে মূল্যবোধ সৃষ্টির কথা। শিক্ষা লাভের মাধ্যমে মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটে। শিক্ষার আসল কাজ হচ্ছে জ্ঞান দান নয়, মূল্যবোধ সৃষ্টি করা। কিছু জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের জন্য রেখেছি।
মোতাহার হোসেন চৌধুরী কোন পত্রিকার সাথে যুক্ত? শিক্ষা পত্রিকা। কিসের নিগ্ধে সকলে বন্দী? অর্থচিন্তার। শিক্ষার অন্যতম কাজ হচ্ছে কর্তৃভাষার ব্যাপারটি মানবিক করে তোলা। এবং শিক্ষার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং অর্থাৎ মূল্যবোধ সৃষ্টি করা। ওকে। 5 নম্বর, শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি? শিক্ষার শ্রেষ্ঠ দিক হচ্ছে অপ্রয়োজনের দিক। এবং ধনী দরিদ্র সকলের অন্তরে কি ধ্বনি উত্তরিত হচ্ছে? ধনী দরিদ্র সকলের অন্তরে একই ধ্বনি উত্তরিত হচ্ছে, চাই চাই আরো চাই। লেখক মোতাহার হোসেন চৌধুরী কোন চেষ্টাকে অভিনন্দনযোগ্য বলেছেন? লেখক মোতাহার হোসেন চৌধুরী অন্য চিন্তার নিকট থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টাকে অভিনন্দনযোগ্য বলেছেন। অন্য বস্ত্রের প্রাচুর্যে সে মুক্তি বড়, এই বুদ্ধি কিসের পরিচায়ক? এই বুদ্ধি মানুষত্বের পরিচায়ক। লোভের ফলে মানুষের কিসের মৃত্যু ঘটে? লোভের ফলে মানুষের আত্মার মৃত্যু ঘটে। লোভ করলে মানুষের আত্মা মুক্ত হয় না। কোনটি মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে কাজ করে? জ্ঞান মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে কাজ করে। হামেশা অর্থ হচ্ছে সব সময় এবং সর্বক্ষণ। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটি লেখকের কোন প্রবন্ধের অংশ বিশেষ? শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটি লেখকের সংস্কৃত কথা গ্রন্থের মনুষ্যত্ব প্রবন্ধের অংশ বিশেষ। এরপর কিছু অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, এগুলো একটু তোমরা দেখে নিবা। ওকে। এরপর আমরা আলোচনা করব প্রবাস বন্ধু সৈয়দ মুজতবা আলীর যে ভ্রমণ কাহিনীটি রয়েছে সেটি নিয়ে। চলো সেখানে কি কি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের রয়েছে। সৈয়দ মুজতবা আলীর জন্ম হচ্ছে 13 সেপ্টেম্বর 1904 খ্রিস্টাব্দে এবং আসামে জন্মগ্রহণ করেন। কিন্তু তার জন্ম আসামে হলেও সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস মৌলভীবাজারে। কোথায়? তার পৈতৃক নিবাস হচ্ছে মৌলভীবাজারে। মাথায় রাখবা, তার জন্ম হচ্ছে আসামে, ভারতে এখন বর্তমানে, এবং তার পৈতৃক নিবাস তার বাবার বাড়ি ছিল মৌলভীবাজারে। তাহলে এটা মাথায় রাখতে হবে। এবং সৈয়দ মুজতবা আলী ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন হচ্ছে জার্মানির বর্ন বিশ্ববিদ্যালয় থেকে। কোন বিশ্ববিদ্যালয় থেকে? বর্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন। এবং 1949 সালে অধ্যক্ষ হিসেবে সৈয়দ মুজতবা আলী যোগদান করেন বগুড়ার আজিজুল হক কলেজে তিনি যোগদান করেছেন। এবং সৈয়দ মুজতবা আলী বিশ্বভারতীয় রিডার হিসেবে তিনি নিযুক্ত হন হচ্ছে 1961 সালে। এবং সৈয়দ মুজতবা আলী রচনা করেন পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী এবং শবনব, চাচা কাহিনী ইত্যাদি গ্রন্থ। সৈয়দ মুজতবা আলী মৃত্যুবরণ করেছেন 11 ফেব্রুয়ারি 1974 সালে। লেখক বাসা পেয়েছিলেন কাবুল থেকে 2.5 মাইল দূরে। লেখক কোথায় বাসা পেয়েছেন? কাবুল থেকে 2.5 মাইল দূরে তিনি বাসা পেয়েছিলেন। এবং লেখককে আব্দুর রহমানের সাথে আলাপ করিয়ে দিয়েছিলেন অধ্যক্ষ জিরার সাহেব। এবং তারপর হচ্ছে জুতো বুরুজ থেকে কুল খারাবি বোঝানো হয়েছে সকল কাজে। এবং হরফন, মানে এটা আব্দুর রহমান সম্পর্কে বলা আছে। আব্দুর রহমান জুতা পরিষ্কার করা থেকে শুরু করে কোন খারাপি পর্যন্ত করতে পারে। এরপর হচ্ছে হরফন মৌলা বলতে সকল কাজের কাজী। হরফন মৌলা মানে কি? সকল কাজের কাজী। তারপর হচ্ছে লেখকের মতো আব্দুর রহমানের পা দুখানা সাইজ কি ডিঙো নখার মতো, মানে অনেক বড় পা। মানুষ যেহেতু বড়, পায়ের সাইজ তো বড় হবে। আব্দুর রহমানের পরনে ছিল সিলোয়ার কুর্তা এবং হচ্ছে ওয়াশকিট। এটাও মাথায় রাখতে হবে। বরফ সংগ্রহ করা হয়েছিল পগমানের পাহাড় থেকে। মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে বরফ সংগ্রহ করা হয়েছিল কোথায়? পগমানের পাহাড় থেকে। আব্দুর রহমান পূর্বে কাজ করতো কোথায়? পল্টনের মেসে। এবং লেখক আব্দুর রহমানকে তুলনা করেছেন ভীমসেনের সঙ্গে। বাদাম কিশমিশ লুকোচুরি আছে মাংসের কোরমায়। তামাম তামাম মানে সবাই সম্পূর্ণ। তামাম আফগানিস্তানের মশহুর বাগেবালার বরফে আঙ্গুর হচ্ছে তাওয়াল, মানে সম্পূর্ণ আফগানিস্তানের জনপ্রিয়, হ্যাঁ, পরিচিত বা জনপ্রিয়। আব্দুর রহমানের মতে কাবুলের আবহাওয়া বড়ই খারাপ। আব্দুর রহমান মনে করেন কাবুলের এই আবহাওয়া বড়ই খারাপ, ঠান্ডা পরিস্থিতি। কাবুলের চায়ের রং হচ্ছে সবুজ। মোস্ট ইম্পর্টেন্ট, কাবুলের চায়ের রং হচ্ছে সবুজ। এরপর হচ্ছে পানশির শহরটি উত্তর আফগানিস্তানে অবস্থিত। পানশির শহরটি কোথায়? উত্তর আফগানিস্তানে। এবং ও রবুয়া বাক্য বন্ধের বাংলা অর্থ হচ্ছে আবার দেখা হবে। তাহলে ও রবুয়া তোমরা বলতে পারো আবার দেখা হবে, ও রবুয়া। এবং নরদানব বলতে বোঝানো হয়েছে বিশাল দেহী মানুষকে। পান্ডুয়া অর্থ হচ্ছে ঘিয়ে বাজার রসগোল্লা জাতীয় মিষ্টি।
এবং হচ্ছে লবি দরিয়া। লবি দরিয়া হলো কাবুলের একটি নদী। তনু, তনু অর্থ হচ্ছে ছোট দেহ, মানে ছোট। প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীটি নেওয়া হয়েছে দেশে বিদেশে গ্রন্থের পঞ্চদশ অংশ থেকে। এবং প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর প্রেক্ষাপট রচিত হয়েছে আফগানিস্তানের প্রকৃতি ও জনজীবনকে কেন্দ্র করে। আফগানিস্তানের প্রকৃতি ও জনজীবনকে কেন্দ্র করে এটি রচনা করেছে। জ্ঞানমূলক প্রশ্নগুলা, কাবুল থেকে খাজামুল্লাহ গ্রামের দূরত্ব কত? খাজামুল্লাহ গ্রামের দূরত্ব হচ্ছে কাবুল থেকে 2.5 মাইল। এবং হচ্ছে হরফুন মৌলা অর্থ হচ্ছে সকল কাজের কাজী, যে সব কাজে পারদর্শী। আব্দুর রহমানের উচ্চতা হচ্ছে 6 ফুট 4 ইঞ্চি। আব্দুর রহমান কার মতো লেখকের মুশকিল আসান করবে? আব্দুর রহমান বিমশেলের মতো লেখকের মুশকিল আসান করবে। বরফ আসে কোথা থেকে? বরফ আসে পাগমানের পাহাড় থেকে। বরফ কোথা থেকে আসে? পাগমানের পাহাড় থেকে আসে। এরপর হচ্ছে কাবুলে বরফ আসে কোথায়? কাবুলের পাগমান পাহাড় থেকে। কাবুলের পানি কিসের সাথে তুলনা করা হয়েছে? কাবুলের পানি হচ্ছে গলানো পাথরের সাথে তুলনা করা হয়েছে। হ্যাঁ, ও রবুয়া শব্দের অর্থ হচ্ছে, আবার দেখা হবে রুজ অর্থ হচ্ছে, মানে রুজ অর্থ হচ্ছে গাল মুখ রাঙানো প্রসাধনী। পিছনে উদাহরণমূলক প্রশ্ন স্ক্রিনশট একটু দেখে ফেলবে, হ্যাঁ একটু দেখে ফেলিও, ভালো হবে তোমাদের জন্য। এরপর আমাদের সামনে আসে 21 গল্প, একটা ভাষা আন্দোলন কেন্দ্রিক, ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে রচিত একটি গল্প। সেটা লিখেছেন জহির রায়হান। জহির রায়হানের জন্ম হচ্ছে 1935 খ্রিস্টাব্দে 19 আগস্ট। এবং এই জহির রায়হানের জন্মস্থান হচ্ছে ফেনী জেলার মজুপুর গ্রামে। বা জহির রায়হানের আসল নাম হচ্ছে মোহাম্মদ জহিরুল্লাহ। এই জহির রায়হান হচ্ছে শহীদুল্লাহ কায়সারের আপন ভাই। শহীদুল্লাহ কায়সার, লেখক শহীদুল্লাহ কায়সারের একজন ছোট গল্পকার এবং উপন্যাসিক হিসেবে খ্যাতি অর্জন করেছেন জহির রায়হান। জহির রায়হান ছিলেন মধ্যবিত্ত জীবনের রূপকার। মধ্যবিত্ত জীবনের যে জীবন প্রণালী, জীবন বিন্যাস, জীবন পরিচিতি, সকল বিষয়কে নিয়ে তিনি সাহিত্য চর্চা করেছেন, সাহিত্য লিখে গিয়েছেন। তারপর হচ্ছে হাজার বছর ধরে, বরফ গলা নদী, আরেক ফাল্গুন। আরেক ফাল্গুন হচ্ছে ভাষা আন্দোলন কেন্দ্রিক, ভাষা আন্দোলনে লিখিত একটা প্রথম একটা কি উপন্যাস বলো, প্রথম উপন্যাস, মানে ভাষা আন্দোলনের প্রথম উপন্যাস। জহির রায়হান উল্লেখযোগ্য উপন্যাস। হ্যাঁ, জহির রায়হান নিখোঁজ হন হচ্ছে 1972 সালে 23 জানুয়ারি। তার আপন ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে তিনি মূলত একবার নিখোঁজ হয়েছেন। তৌফিকের শেষবারের মতো দেখা গিয়েছিল হাইকোর্টের মোড়ে, এবং তফু হঠাৎ ফিরে আসায় সবাই হয়ে পড়েছিল উদ্বিগ্ন। তফুর মা বউকে খবর দিতে গিয়েছিল রাহাত, এবং গল্প কথকের সাথে তফু ছিল 2 বছর। তার গল্প কথকের সাথে তফু কয় বছর ছিল? 2 বছর। তফু ছিল গল্পের রাজা। তফু কি ছিল? গল্পের রাজা। শহরের সেরা নাচিয়ে, মানে নাচতকে বুনি, বুনি হচ্ছে শহরের সবচেয়ে মানে নাচতে পারে এরকম মেয়ে। দোহারা গড়ন এবং ছিপছিপে কঠি, এবং কঠি মানে হচ্ছে কুমোর, কঠি মানে হচ্ছে কঠি মানে হচ্ছে কোমর। হ্যাঁ, আপেল রঙের মেয়েটা হচ্ছে রেনু। এবং ডাক্তারিতে পাশ করতে পারলে গ্রাম ছেড়ে গ্রামে চলে যেতে চেয়েছিল অপু। হ্যাঁ, এককালে মিলিটারিতে যাওয়ার শখ ছিল তফুর। হ্যাঁ, নতুন ছেলেটির স্কেলিটনের স্খালে গর্ত ছিল এবং কপালটার মাঝখানে, এবং ডান পা থেকে বাম পা ইনের দুয়েক ছোট ছিল তফু। এবং হচ্ছে রাহাতের চোখের ভাষা বুঝতে ভুল হয়নি গল্প কথকের। হাইকোর্টের মোড়ে প্লাকার্ড সহ মাটিতে লুটিয়ে পড়ে হচ্ছে কি টপু, মানে তাকে গুলি করা হয়েছিল এটা। তফুর প্রত্যাবর্তন হয় কঙ্কাল হয়ে, মানে মৃত্যুবরণ করেছে, একেবারে ফিরে আসতে পারে না, একেবারে লাশ হয়ে ফিরে এসেছে। স্কার্টটা ধরে তফুর নাম উচ্চারণ করতে গিয়ে গলা ধরে আসে রাহাতের, এবং উদ্বিগ্ন শব্দের অর্থ হচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত, এবং বিস্ময় শব্দের অর্থ হচ্ছে আশ্চর্য, এবং উস্তাদ শব্দের অর্থ হচ্ছে গুরু। জীবদেহের গঠন শনাক্তকরণ এবং বর্ণনার সাথে সম্পৃক্ত হচ্ছে অ্যানাটমি। স্কাল অর্থ হচ্ছে মাথার কুলি, এবং স্কেলিটন শব্দের অর্থ হচ্ছে কঙ্কাল। 21 গল্প ছোট গল্পটি সংকলন করা হয়েছে জহির রায়হানের গল্প সমগ্র থেকে নেওয়া হয়েছে। 21 গল্প ছোট গল্পটি পটভূমি 52 সালের ভাষা আন্দোলন। এবং 21 ছোট গল্পটিতে বিবরণ রয়েছে 3 বন্ধুর আন্তরিক সম্পর্কের। তার 21
গল্প, ছোট গল্পটি প্রধান চরিত্র হচ্ছে তফু, তফুর স্ত্রী হচ্ছে রেনু এবং রাষ্ট্রভাষা বাংলার দাবিতে শহীদ হন তফু। কপালে মাঝ বরাবর গুলি লেগেছিল কার? তফুর। তফুর মতো অনেক প্রাণের বিসর্জনের মাধ্যমে অর্জিত হয়েছে বাংলা ভাষার অধিকার। একুশের গল্প, ছোট গল্পটিতে তফুর কঙ্কাল হিসেবে ফিরে আসা প্রতীকী অর্থ বহন করে। কিছু জ্ঞানমূলক প্রশ্ন। কথা সাহিত্যে জহির রায়হান কত খ্রিস্টাব্দে জন্ম? 1935। জহির রায়হান প্রথম জীবনে কি হিসেবে খ্যাতি পান? ছোট গল্পকার এবং ঔপন্যাসিক। গল্প কথকের সাথে তফুর শেষবার দেখা হয়েছিল কোথায়? হাইফোর্ডের মোড়ে। তফুর মা আর বউকে খবর দেওয়ার জন্য কাকে পাঠানো হয়েছিল? রাহাতকে। বিয়ে করবে না তো সারা জীবন বিধবা হয়ে থাকবে নাকি, এই উক্তিটি কে করেছিলেন? শানু করেছিল। একুশে গল্প এর তফুর কি শখ ছিল? মিলিটারিতে যাওয়ার শখ ছিল। মিছিলে রাহাত কি করেছিল? স্লোগান দিচ্ছিল। তফুর হাতের প্ল্যাকার্ডে কি লেখা ছিল? তফুর হাতের যে প্ল্যাকার্ড সেখানে লেখা ছিল হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা। হাইকোর্টের মোড়ে যে তিনি গুলি খাওয়ার পূর্বে যে প্ল্যাকার্ড হাতে ছিল সেটার মধ্যে রাষ্ট্রভাষা বাংলা লেখা ছিল। মিলিটারি ছুটে এসে কার মৃতদেহটা তুলে নিয়ে গিয়েছিল? তফুর মৃতদেহটা। এবং কথক ও তার সহপাঠী রাহাত ঊর্ধ্বশ্বাসে দৌড়ে দিল কোন দিকে? ইউনিভার্সিটির দিকে দৌড় দিল। কিছু অনুধাবনমূলক প্রশ্ন তোমরা দেখে রাখবা, বেশি দিই নেই, যেগুলো গুরুত্বপূর্ণ তো তোমাদের কমন মিস না যায়। এখন কপোতাক্ষ নদ, আমরা পদ্য অংশে চলে আসছি। কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। কপোতাক্ষ নদের যে গুরুত্বপূর্ণ তথ্য বলি। মাইকেল মধুসূদন দত্ত জন্ম 1824 সালের, জন্মগ্রহণ করেছেন যশোরের সাগরদাড়ি গ্রামে। মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্ম দীক্ষা নেন হচ্ছে 1843 খ্রিস্টাব্দে। তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন, সনাতন ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণের ফলে তার যে মধুসূদন দত্তের নামের পূর্বে যুক্ত হয় মাইকেল। মধুসূদন দত্তের নামের সাথে মাইকেল যুক্ত হয় ও খ্রিস্ট ধর্ম যখন গ্রহণ করছিল তখন 1843 খ্রিস্টাব্দে। এবং হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি হচ্ছে ওই মেঘনাদবধ কাব্য, যে মহাকাব্য একটি। হিন্দু কলেজে অধ্যয়নকালে মধুসূদন দত্তের তীব্র অনুরাগ ছিল ইংরেজি সাহিত্যের প্রতি। বাংলা কাব্যের অমিত্রাক্ষর ছন্দ এবং সনেটের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু হচ্ছে 1873 খ্রিস্টাব্দের 29 জুন। কবি সর্বদা মনে পড়ে কপোতাক্ষ নদের কথা। প্যারিসের যদি ফ্রান্সের ভার্সাই নগরীতে বসে তিনি ভাবতেছেন সেই কে? কপোতাক্ষ, যশোরের সেই কপোতাক্ষ নদীর কথা। কবি সর্বদা শুনতে পান কপোতাক্ষ নদের কল কল ধ্বনি, নদীর আওয়াজ। কবির স্নেহের তৃষ্ণা মেটে কপোতাক্ষ নদের জলে। ছোটবেলায় যে নদীর পানি পান করে নদীর আশেপাশে দৌড়া ছোটাছুটি করে তিনি বড় হয়েছেন। কবির নিকট কপোতাক্ষের স্রোত কি দুগ্ধরূপী, দুধের মতো, মায়ের দুধের মতো। কবির আশঙ্কা কপোতাক্ষের সঙ্গে তার দেখা হবে কিনা, তাই কি মৃত্যুর পূর্বে সে আবার নিজের জন্মভূমিতে ফিরে আসবে কিনা, এবং সেই জন্মভূমির সেই কপোতাক্ষের সাথে তার কি আর দেখা হবে কিনা। কবি কপোতাক্ষ নদের কথা ভাবেন একান্ত নিরিবিলিতে, নীরবে আর কি। কবি ভ্রান্তির চলনে, মানে ভ্রান্তি মানে ভুলের মোহে তার কান জোড়ায় কপোতাক্ষ নদের কলকর ধ্বনি শোনে। এবং স্বদেশের প্রতি কবির হৃদয়ের যে কাতরতা, ব্রজবাসীদের কবির যে ব্রজবাসীদের নিকট পৌঁছে দিতে মিনতি করেছেন। মানে এটা বঙ্গনু বজানা, বঙ্গ বঙ্গবাসীদের নিকট পৌঁছে দিতে মিনতি করেছেন কপোতাক্ষ নদের কাছে। এবং কবি মনে স্নেহ কাতরতার সৃষ্টি হয়েছে কপোতাক্ষ নদকে উপলক্ষ করে। কবির ভ্রান্তির চলনায় কপোতাক্ষ নদের ধ্বনি শুনে তার কান জোড়ায়, কি তার শুনে তার কান জোড়ায়। ওকে। এবং কবির শৈশবের সমস্ত স্মৃতিকে ধারণ করে তা আছে কপোতাক্ষ নদ। তার জীবনের ছোটকালে যে সকল স্মৃতি সেটা কপোতাক্ষ নদের মধ্যে ধারণ করেছে। কপোতাক্ষ নদ তার জলধারাকে কর মানে ট্যাক্স, কর হিসেবে প্রেরণ করে সাগরের কাছে। তার কপোতাক্ষ নদ তার জল কর হিসেবে সাগরের কাছে তার জল দেয়। সতত মানে সর্বদা। চতুর্দশপদী কবিতা, ইংরেজি শব্দ হচ্ছে সনেট। চতুর্দশপদীর প্রথম যে 8 লাইন সেটাকে বলে অষ্টক। হ্যাঁ, এবং শেষের যে 6 লাইন সেটাকে বলে কি? ষষ্ঠক। হ্যাঁ, সেটাকে বলে কি? ষষ্ঠক। হ্যাঁ, তাহলে অষ্টকে থাকে হচ্ছে ভাবের প্রকাশ, ভাবের অভ্যর্থনা,
আর ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি, অষ্টকে ভাবের উপস্থাপনা আর ষষ্ঠকে ভাবের পরিণতি থাকে। এরপর দেখো মাইকেল মধুসূদন বাংলা কাব্যের চতুর্দশপদী মানে সনেট কবিতার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। কপোতাক্ষ নদ একটি চতুর্দশপদী কবিতা। কপোতাক্ষ নদ কবিতায় অষ্টকের মিল বিন্যাস খ খ খ খ ক খ খ ক। কপোতাক্ষ নদ কবিতার ষষ্ঠকের মিল বিন্যাস হচ্ছে ক গ ঘ গ ঘ ঘ ঘ। চতুর্দশপদী কবিতার প্রথম ৮ চরণের স্তবকে অষ্টক বলা হয় এবং বাংলা চতুর্দশপদী কবিতার সার্থক দ্রষ্টা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দ ও সনেটের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। কপোতাক্ষ নদ কবিতাটি রচিত হয়েছে কবে ফ্রান্সে বসবাসকালে এবং কপোতাক্ষ নদ কবিতার রচয়িতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। চতুর্দশপদী কবিতাবলী থেকে কপোতাক্ষ নদ কি কবিতাটি নেওয়া হয়েছে। কপোতাক্ষ নদ কবিতার মূল বাক্য হচ্ছে দেশপ্রেম এবং কপোতাক্ষ নদ কোথায় যশোরের অবস্থিত। কপোতাক্ষ নদের তীরে অবস্থিত সাগরদ্বারে গ্রাম এবং হচ্ছে কপোতাক্ষ নদ কবিতার মূল সুর হচ্ছে স্মৃতিকাতরতা। কিছু জ্ঞানমূলক প্রশ্ন। মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটা? মেঘনাদ কাব্য। বহু দেশে কবি কি দেখেছেন? বহু নদ নদী দেখেছেন। সবসময় কবি কার কথা মনে পড়ে? কপোতাক্ষে। কপোতাক্ষ নদ সাগরকে করস্বরূপ কি দেয়? জল দেয়। কপোতাক্ষ নদ কবিতার প্রজা কি? কপোতাক্ষ নদ কবিতার প্রজা হচ্ছে কপোতাক্ষ নদ কবিতায় প্রজা হলো কপোতাক্ষ নদ। কবিতা কবি স্নেহের তৃষ্ণা মিটে কার জলে? কপোতাক্ষ নদের জলে কবি স্নেহের তৃষ্ণা মিটে। কপোতাক্ষ নদ কবির স্মৃতি কাতরতার আবরণে কি প্রকাশ পেয়েছে? দেশপ্রেমের উজ্জ্বল কাহিনী বা স্মৃতি কাতরতা প্রকাশ পেয়েছে। বিরল হচ্ছে একান্ত নিবৃত্তিতে। সনেট বাংলা প্রতিশব্দ চতুর্দশপদী। কপোতাক্ষের অষ্টকের হচ্ছে ক খ ক খ ক খ খ ক। সনেটের অষ্টকে কি থাকে? অষ্টকে থাকে হচ্ছে ভাবের প্রবর্তনা, ভাবের প্রবর্তনা বাক্যে উপস্থাপনা থাকে এবং হচ্ছে আর ষষ্ঠকে হচ্ছে ভাবের কি পরিণতি থাকে। অনুধাবনমূলক প্রশ্ন, এগুলো একটু তোমরা দেখে রাখবে। ওকে, এখন জীবন বিনিময় গোলাম মুস্তফা। গোলাম মুস্তফার জন্ম হচ্ছে মনোহরপুর গ্রামে। কোথায়? মনোহরপুর গ্রামে। এবং মরুদুলাল হলো জীবনী রচনা। গোলাম মুস্তফার জন্ম হচ্ছে 1897 সালে। গোলাম মুস্তফার জন্মস্থান যশোরে, ঠিক যেমন করে আমাদের সাগরদ্বারে গ্রামে জন্ম আর মাইকেল মধুসূদন দত্ত। এবং তিনি পড়াশোনা করেছেন কলকাতার রিপন কলেজে। বিশ্বনবী ও মরুদুলাল জীবনের রচয়িতা হচ্ছে গোলাম মুস্তফা। কালামে ইকবাল আল কোরআন অনুবাদ করেছেন গোলাম মুস্তফা। তারা আল কোরআন অনুবাদ করেছেন। তিনি মৃত্যুবরণ করেছেন 1964 সালে। কবিতাটিতে উপস্থাপিত হয়েছে পিতৃস্নেহের অনন্য দৃষ্টান্ত। পিতার স্নেহের অনন্য দৃষ্টান্ত। সম্রাট বাবর হুমায়ুন আক্রান্ত হন কঠিন রোগে। এবং বাবরের সন্তান হুমায়ুন যে মৃত্যু পথযাত্রী, সেই কষ্ট তার বাবা বাবর যে গভীরভাবে শোকাহত মৃত্যুর যে সাথে পাঞ্জা লড়ছে, কারণ বাবার যে আকুতি মিনতি সন্তানকে যেমন করে হোক বাঁচাতে হবে, পিতৃস্নেহের কথা এখানে আছে। সম্রাট বাবর ছিলেন মুঘল সম্রাট এবং হুমায়ুন আক্রান্ত হন কঠিন রোগে। সম্রাট বাবর নিজের প্রাণের বিনিময়ে পুত্রের জীবন ভিক্ষা চান। পিতৃস্নেহের কাছে পরাজয় ঘটে মৃত্যুর। এবং বাবার চরিত্রটি সন্তান বাৎসল্যের প্রতীক। সুলতানের সবচেয়ে মূল্যবান ধন ছিল হচ্ছে ধন মানে হচ্ছে সম্পদ, নিত অর্থ হচ্ছে ঘুম, এবং বিষকবৃন্দ হচ্ছে চিকিৎসকগণ। জ্ঞানমূলক প্রশ্ন। কাব্যচর্চা গোলাম মোস্তফা কোন দিকের প্রতি ঝোঁক বেশি ইসলামী ঐতিহ্যের প্রতি ঝোঁক বেশি ছিল? জীবন বিনিময় কবিতা কার চোখে ঘুম নেই? সম্রাট বাবরের চোখে। তার পুত্র সন্তানের জন্য বাদশাহ বাবর কেন কাঁদছিলেন? তার পুত্র হুমায়ুনের সংকটাপন্ন অবস্থা থেকে, মৃত্যুর পদযাত্রী অবস্থা থেকে। সম্রাট বাবরের পুত্রকে হুমায়ুন। এবং হচ্ছে তারপর মরণ অন্ধকার ঘনিয়ে এসেছে কার চারধারে? মরণ অন্ধকার ঘনিয়ে এসেছে হুমায়ুনের চারধারে। সম্রাট বাবর বিষকবৃন্দকে কি জন্য দরবারে ডেকেছিলেন? চিকিৎসা করার জন্য। বিষকবৃন্দ মানে চিকিৎসা, তো তার চিকিৎসা করার জন্য হুমায়ুনের বাবর বিষকবৃন্দকে কিভাবে ডেকেছেন? বিষকবৃন্দকে ব্যগ্র কণ্ঠে ডেকেছেন, খুব আকুল হয়ে ডেকেছেন। জীবন বিনিময় কবিতায় সম্রাট বাবরকে সর্বশ্রেষ্ঠ ধন দান করার
কথা বলা হয়েছে, সর্বশ্রেষ্ঠ ও দন দান করার কথা বলা হয়েছে, বলেছেন কে? দরবেশ। তাহলে তার সর্বশ্রেষ্ঠ দন ছিল তার জীবন। অনুধাবনমূলক প্রশ্ন, তোমরা একটু দেখে রাখবা। ওকে। উমর ফারুক, কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে? কাজী নজরুল ইসলামের জন্ম হচ্ছে আমরা জানি 1899। কাজী নজরুল ইসলামের জন্মস্থান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আহসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। কাজী নজরুল ইসলাম বাংলা 1306 সালে জন্মগ্রহণ করেছেন। কাজী নজরুল ইসলাম সেনাবাহিনী বাংলা পল্টনে যোগদান করেন 1917 সালে। পরাধীনতার বিরুদ্ধে কবিতা লিখে নজরুল বিদ্রোহী কবি হিসেবে উপাধি পান। কাজী নজরুল ইসলামের মস্তিষ্কে ব্যাধি আক্রান্ত হয়ে তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন। রাজবন্দির জবানবন্দি কবি নজরুল ইসলামের রচিত প্রথম প্রবন্ধ। রিক্তের বেদন হলো গল্প গ্রন্থ। কাজী নজরুল ইসলাম সম্মানসূচক দিলের উপাধি পান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং তাকে পদ্মভূষণ উপাধি দিয়েছিল হচ্ছে, তাকে পদ্মভূষণ উপাধিও দেওয়া হয়েছিল। পদ্মভূষণ উপাধি দিয়েছিল 1960 সালে ভারত 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 সরকার তাকে পদ্মভূষণ উপাধি দিয়েছিল। হ্যাঁ, ভারত সরকার। কাজী নজরুল ইসলামের মৃত্যু হচ্ছে 1976 খ্রিস্টাব্দ এবং 29 আগস্ট। এবং কাজী নজরুল ইসলামকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে প্রাঙ্গণে হ্যাঁ প্রাঙ্গণে প্রাঙ্গণে তাকে কি করা হয়? সমাহিত করা হয়। বিশ্বাসীদের নেতা ছিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলা হয়? আমিরুল মুমিনিন বলা হয়। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময়কাল ছিল 10 বছর। ইসলামের দৃষ্টিতে বড় ছোট সকলে কি সমান? বৃত্তের বৃত্তের ওটের রশি ধরেছিল কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষের জয় গান গেয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেজুর পাতার চাটাইয়ে বসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবী শাসন করেছেন কি? খেজুর পাতার চাটাইয়ে বসে। আইনের শাসনের ক্ষেত্রে শাসক হিসেবে উমর কঠোর ছিলেন। খলিফা উমর বৃত্তকে নিয়ে জেরুজালেম যাচ্ছিলেন, এবং হযরত উমর এর পথ ছুঁতে পারেনি শত প্রলোভন, বিলাস, সাধনা এবং ঐশ্বর্যের মত। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা দুঃখী মা ও তার ক্ষুধার্ত শিশুদের জন্য ঘি আটা নিয়ে গিয়েছিলেন এবং মদিনার বায়তুল মাল থেকে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেকে দুরা মেরেছিলেন মদ্যপান করার কারণে। আবু সাহামা মানে উমরের সন্তান, হযরত উমর রাদিয়াল্লাহু সন্তান। হ্যাঁ, তিনি আমিরুল মুমিনিন বলতে বোঝানো হয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন কি বলা হয় তাকে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আখিরি অর্থ কি? শেষ। বলে না আখিরি মুনাজাত, আখিরি খুতবা, শেষ। এখন হচ্ছে তখত শব্দের অর্থ সিংহাসন। শুকনো উত্তপ্ত শাসন রোধকারী প্রবল হাওয়াকে বলা হয় সাইমন। সাইমন অর্থ কি? শুকনো উত্তপ্ত শ্বাসরোধকারী প্রবল হাওয়া। এবং দুরা অর্থ হচ্ছে চাবুক। ফিলিস্তিন রাষ্ট্রের একটি প্রাচীন শহরের নাম হচ্ছে জেরুজালেম। আমরা ফিলিস্তিনের এখনো আছে জেরুজালেম, আমরা জানি। ইসরায়েল যেটা নিয়ে সে কি করে হামলা করে ইসরায়েল। হযরত ওমরের উপাধি ছিল ফারুক। ওমর কবিতাটি সংকলিত হয়েছে জিনজির কাব্যগ্রন্থ থেকে। কি? জিনজির কাব্যগ্রন্থ থেকে। বিশাল মুসলিম রাষ্ট্রের সর্বাধিনায়ক হয়েও অনাড়ম্বর মানে ছোট মানুষ মানে একেবারে কোনো ধরনের কি ছাড়া, উন্নত জীবন ছাড়া একেবারে গরিব মানুষের মতো জীবন যাপন করতেন, অনাড়ম্বর জীবন। হযরত উমর ফারুক কবিতায় প্রতিফলিত হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে বিশ্বাস করতেন আদর্শবান ব্যক্তি বলে। জ্ঞানমূলক প্রশ্ন। মুয়াজ্জিনের কণ্ঠে কার আহ্বান? মুয়াজ্জিনের কণ্ঠে উমর ফারুকের আহ্বান। উমর ফারুককে কবি কি? আখেরি নবীর কি বলেছেন? আখেরি নবীর দক্ষিণ বাহু বলেছেন, ডান হাত বলেছেন আর কি, ডান হাত যেটাকে আমরা বলি। অর্ধ পৃথিবীকে শাসন করেছেন উমর। হ্যাঁ, উমর ফারুক কোথায় যাত্রা করেছিলেন? উমর ফারুক কোথায়? জেরুজালেম যাত্রা করেছিলেন। উমর ফারুককে কি নামে ডাকা হতো? আমিরুল মুমিনিন। জেরুজালেমের কেল্লা কারা অবরোধ করেছে? জেরুজালেমের কেল্লা বীর মুসলিম সেনাদল অবরোধ করে আছে। বৃত্ত কি বিশ্বাস করতে পারে না? বৃত্ত উমরের হেঁটে যাওয়ার প্রস্তাব বিশ্বাস করতে পারে না। খলিফা উমর বৃত্তকে উটের পিঠে বসতে বলেন কেন? খলিফা উমর বৃত্তকে উটের পিঠে বসতে বলেন রোজ হাসরে বিচারের ভয়ে।
উমর রাদিয়াল্লাহু তাআলার অধিকার নেই কিসের? অন্যকে শোষণ করার অধিকার উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে নেই। উমর ফারুক কবিতায় চিরধারী সম্রাট বলা হয় কাকে? উমর রাদিয়াল্লাহু তাআলাকে চিরধারী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে চিরধারী সম্রাট বলা হয়। কিছু অনুধাবনমূলক প্রশ্ন। ওকে, সেই দিনে এই মাঠ। জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ জন্ম 1899। জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেছেন বরিশালে এবং এমএ ডিগ্রি লাভ করেন হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তার কর্মজীবন শুরু হয় শিক্ষকতা দিয়ে। জীবনানন্দ দাশ স্বরাজ পত্রিকার সম্পাদক ছিলেন এবং তার মায়ের নাম ছিল কুসুম কুমারী দাস। তিনিও একজন স্বভাব কবি ছিলেন। জীবনানন্দ দাশ ছিলেন নিমগ্ন চিত্ত নিমগ্ন চিত্ত ছিলেন বাংলার প্রকৃতির অপরূপ বৈচিত্র্যে। কবিতার কথা গ্রন্থটি রচয়িতা হচ্ছে জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করেন 1954 সালে 22 অক্টোবর কলকাতার একটা ট্রাম দুর্ঘটনায় তিনি কি করেছেন? মৃত্যুবরণ করেছেন। পৃথিবীতে সভ্যতা একদিকে ক্ষয়িষ্ণু, মানে আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে, অন্যদিকে চলে বিনির্মাণ। আর একটা সভ্যতা শেষ হলে আরেকটা সভ্যতার কি হয়? আবির্ভাব হয়। কবি স্বপ্নকে তুলনা করেছে সোনার সঙ্গে। তার মতে সোনার স্বপ্নের স্বাদ কখনোই ঝরে পড়বে না। কবির মতে চালতা ফুল ভিজবে শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। লক্ষ্মী পেঁচা গান গাইবে তার লক্ষ্মীর জন্য, মঙ্গলের জন্য। যে কোনো অবস্থাতে প্রকৃতিতে থাকে চিরকালীন ব্যস্ততা, ধ্বংসের পরও প্রকৃতি নতুন করে সাজায় সবকিছু। কবিতায় উল্লেখিত সভ্যতা দুটি হলো এশিয়া এবং হচ্ছে বেবিলন, দুটি সভ্যতা এখন বর্তমানে তিনি প্রাচীন সভ্যতার মধ্যে একটা দুইটা সভ্যতা। সোনার স্বপ্ন বলতে মূল্যবান স্বপ্নের কথাকে বোঝানো হয়েছে এবং হচ্ছে চালতা ফুলের সৌন্দর্য কবির চোখে বিনষ্ট হয়ে ধরা পড়েছে। প্রকৃতির রহস্যময় সৌন্দর্য জীবনানন্দ দাশের কবিতার মৌলিক প্রেরণা এবং জীবনানন্দ দাশ জানতেন বিবর্তনের মধ্যেও প্রকৃতির রূপ রসগন্ধ বজায় থাকবে। পৃথিবীর সকল কিছু পরিবর্তন, সকল দালান কোঠা সবকিছু পরিবর্তন হয়েছে, গোলাপ ফুল কি তার গন্ধ হারাইছে? প্রকৃতির যার যার নিজস্ব গন্ধ এখনো রয়ে গেছে, কিন্তু কিছুই হারায় নাই। কিন্তু এই যে বিল্ডিং দালান, শত বছরের দালান, 200 বছরের দালান কি এখনো আছে? ধ্বংস স্তূপে পরিণত হয়েছে, কিন্তু শত বছরের গাছ, শত বছরের গাছের যে ফুলের সেই গন্ধ এখনো বিরাজমান। কলরব শব্দের অর্থ হচ্ছে সম্মিলিত গুঞ্জন, কোলাহল। চিরকাল শব্দের অর্থ হচ্ছে অনন্তকাল, আজীবন। এবং খাল বা নদী পারাপারের জন্য ব্যবহৃত হয় যে নৌকা, তার নাম খেয়া নৌকা। এশিয়া এবং ব্যাবিলন হলো ধ্বংসপ্রাপ্ত সভ্যতার নাম। সেই দিনে এই মাঠ কবিতার রচয়িতা জীবনানন্দ দাশ। সেই দিনে এই মাঠ কবিতাটি সংকলিত হয়েছে রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে। ক্ষয়িষ্ণু সভ্যতার অন্যদিকে চলে বিনির্মাণ। ক্ষয়িষ্ণু সভ্যতার অন্যদিকে চলে বিনির্মাণ। ব্যক্তি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য মরণশীলতা। ব্যক্তি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য কি? মরণশীলতা। লক্ষ্মী পেঁচার কণ্ঠে ধ্বনিত হয় মজাল বার্তা। সেই দিন এই মাঠ কবিতাটির নামকরণ করা হয় বিষয়বস্তুর উপর ভিত্তি করে। এবং চালতা ফুল ঝরে পড়ে শীতের শিশির। চালতা ফুল ঝরে পড়ে শীতের শিশির। কিছু জ্ঞানমূলক প্রশ্ন তুমি একটু দেখে নিও। দেখো, জীবনানন্দ দাশের মূল মৌলিক প্রেরণা কি? প্রকৃতির রহস্যময় সৌন্দর্য। জীবনানন্দ দাশ কত সালে মৃত্যুবরণ করেছেন? 54 সালে কলকাতার গ্রাম দুর্ঘটনায়। সেদিন এই মাঠ কবিতা চালতা ফুল কিসের জলে ভিজে? চালতা ফুল ভিজে শিশিরের জলে ভিজে। লক্ষ্মী পেঁচা কণ্ঠে কি ধ্বনিত হয়? মঙ্গলের গান, মঙ্গল বার্তা। কেয়া নৌকাগুলো কোথায় এসে লেগেছে? কেয়া নৌকাগুলো চরের খুব কাছে এসে লেগেছে। অনুধাবনমূলক প্রশ্ন সেদিন এই মাঠ কবিতার, তোমরা একটু দেখে রাখবো। বৃষ্টি ফরুক আহমেদ। ফরুক আহমেদের জন্ম হচ্ছে 1918। কত? 1918 10 জুন এই ফরুক আহমেদ কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। ফরুক আহমেদ কত সালে? 1918 সালে 10 জুন জন্মগ্রহণ করেছেন। ফরুক আহমেদ জন্মস্থান হচ্ছে মাগুরা জেলার মাজাইল গ্রামে। ফরুক আহমেদ কলকাতার স্কটিশ চার্চ কলেজে দর্শনে অনার্স এবং ইংরেজি সাহিত্য অনার্সের ছাত্র ছিলেন। ফরুক আহমেদ পেশাগতভাবে ঢাকা বেতারের স্টাফ রাইটার ছিলেন। ঢাকা বেতারের কি স্টাফ রাইটার হিসেবে তিনি চাকরি করেছেন। ইসলামী আদর্শ ঐতিহ্য ফরুক আহমেদের কাব্য সৃষ্টির প্রেরণা। ফরুক আহমেদের উল্লেখযোগ্য রচনা সাত সাগরের মাঝি। এবং ফরুক আহমেদ মৃত্যুবরণ করেছেন 1974 খ্রিস্টাব্দে। কৃষি নির্ভর বাংলায় বৃষ্টি বহু প্রতীক্ষিত এবং প্রত্যাশিত। পূবের হাওয়া বৃষ্টিতে মাঠ দেখে গেল কাজল ছায়া। মেঘে মেঘে সওয়ার হয়েও
এলো বিদ্যুৎ এবং রূপসী পরি। রুদ্র দগ্ধ ধানক্ষেত স্পর্শ পেতে চায় বৃষ্টিতে। রুদ্র রুদ্র দগ্ধ দগ্ধ ধানক্ষেত নদীর ফাটলে প্রাণের জোয়ার আনে বৃষ্টি। রুক্ষ মাঠ দেখতে বৃদ্ধ ভিখারির রক ওঠা হাতের বোতাম, মানে বৃদ্ধ ভিখারি এমন করে হাত পাতে না ওই যে টাকা ভিক্ষা করার জন্য, ঠিক ওরকম লাগে হচ্ছে এই শুষ্ক মাঠ, রুক্ষ মাঠ। বর্ষণের শোষণে রুক্ষ মাঠ ও আসমান। এর বর্ষণে কি বৃষ্টির শব্দ শোনে, রুক্ষ মাঠ এবং আসমান। তৃষিত বনের সাথে জেগে ওঠে মানুষের তৃষ্ণা তপ্ত মন। কবি বৃষ্টি কবিতায় প্রান্তর বন্ধুর, এবং বর্ষার মেঘে জাগে বিষণ্ণ মেদুর। সবার অর্থ হচ্ছে আরোহী। প্রতীক্ষিত শব্দের অর্থ আকাঙ্ক্ষিত। আবাদী শব্দের অর্থ হচ্ছে শ্বাসযোগ্য এবং আবাদের উপযোগী। বর্ষণ মুখর বলতে বোঝা হয় অবিরাম বৃষ্টিপাত এবং বৃষ্টিস্নাত অবস্থাকে বোঝানো হয়। তৃষিত শব্দের অর্থ হচ্ছে পিপাসাযুক্ত। বৃষ্টি কবিতা সংকলিত হয়েছে মুহূর্তের কবিতা কাব্য থেকে। প্রকৃতিতে বর্ষা আসে প্রাণস্পন্দন নিয়ে। বৃষ্টি হলো বর্ষার প্রাণ এবং বর্ষায় ফুল ফুটে সর্বত্র মোহিত হয়। বৃষ্টিতে প্রাণ জোড়ায় রুক্ষ মাটির, এবং বৃষ্টির দিনে সংবেদনশীল মানুষের রস সিক্ত হয়ে ওঠে। মানুষের মনে পড়ে অতীত স্মৃতি। বৃষ্টি মানুষের মনকে কখনো কখনো বিষণ্ণ করে। বৃষ্টির সাথে সম্পৃক্ত ব্যক্তির জীবন। বৃষ্টি কবিতায় প্রকাশ পেয়েছে বৃষ্টির সাথে মানব মনের সম্পর্ক। বৃষ্টি একাকী জীবনে বিরহ বাড়ায়। কিছু জ্ঞানমূলক প্রশ্ন তোমরা একটু দেখে নিবা, ওকে। চাঁদ সাগরের মাঝি বৃষ্টি অনুধাবনমূলক প্রশ্ন। আমি কোনো আগন্তুক নয়। আহসান হাবিব। আহসান হাবিবের জন্ম 1917 2রা জানুয়ারি। আহসান হাবিব ফিরোজপুর জেলার শঙ্কর পাশা গ্রামে জন্মগ্রহণ করেছে। আহসান হাবিব কর্মজীবনে তিনি সাংবাদিক ছিলেন। আহসান হাবিবের কবিতায় স্নিগ্ধতা পাঠক চিত্তে মধুর আকাশে সৃষ্টি করেছে। আহসান হাবিবের প্রথম কাব্য রাত্রি শেষ, জ্যোৎস্না রাতের গল্প আহসান হাবিবের রচিত ছোটদের কবিতার বই। আহসান হাবিবের সাহিত্য কর্মের জন্য তাকে বাংলা একাডেমি ও একুশে পদক দেওয়া হয়। আহসান হাবিব ছিলেন দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক। আহসান হাবিব মৃত্যুবরণ করেন 1985 সালের 10 জুলাই। এবং আসমানের তারা সাক্ষী, আসমানের তারা কবির সাক্ষী। আসমানের তারাকে সাক্ষী করে কবি বলেছেন তিনি কোনো আগন্তুক নন। বিস্তর জোনাকি থাকে নিশীথ রাতে বাঁশবাগানে। চিরল পাতা হচ্ছে কার্তিকের ধান। কবি সাপনিক নিয়মে এদেশে থাকেন। কবি ক্ষুধার কসম খেয়ে বলেছেন তিনি কোনো আগন্তুক নয়। কবি কার্তিকের ধানের মঞ্জুরি সহ তার চিরল পাতার সাক্ষী মেনেছেন, চিরল পাতাকে সাক্ষী মেনেছেন। নিশিন্দার ছায়া ঢাকা জ্যোৎস্নার চাঁদরে, এবং অকাল বার্ধক্যে নত কদমালি। কবি চিরচেনা স্বজন হচ্ছে কদমালি। এবং কবি ক্লান্ত চোখের আধার চেনেন অকাল বার্ধক্যে নত কদমালি। কবি চেনেন জমিলার মার শূন্য খাকা রান্নাঘর। কবির অস্তিত্ব গাথা ধান ক্ষেত সৌরপথ এবং দদু নদীর কিনারা। কোনো কিছুই নিজের সুখে দেখেছেন এমন কাউকে এই সাক্ষী বলে। নিশিরাত অর্থ হচ্ছে গভীর রাত, অভ্যাগত অর্থ হচ্ছে শব্দ হচ্ছে গৃহে এসেছে এমন ব্যক্তি, আগন্তুক বা নিমন্ত্রিত অতিথি। নিশিন্দা হলো গ্রামীণ এক ধরনের গাছ। কবিতায় অভাবী এবং গরিব শ্রেণীর প্রতিনিধি জমিলার মা। স্নিগ্ধ মাটির সুবাস বলতে বোঝানো হয়েছে পার্থিব মায়াবী মিষ্টি গন্ধ। গ্রামে বেড়ে ওঠা কবির অস্তিত্বে গাথা গ্রামের মাঠ গাছ প্রান্ত। আমি কোনো আগন্তুক নয় কবিতাটি কবিতা হাসান হাবিবের। আগন্তুক শব্দ হচ্ছে নতুন অতিথি বা অভ্যাগত। জন্মভূমির সঙ্গে মানুষের সম্পর্ক আজীবনের। কবি চিরচেনা স্বজন বলতে কাকে বোঝানো হয়েছে কদম আলী এবং জমিদার মাকে। কবি স্পর্শ অনুভব করেছেন বৈঠা এবং লাঙ্গলে। কবির অস্তিত্ব গাথা গ্রামীণ জীবনের অনুষঙ্গে। এবং আমি কোনো আগন্তুক নয় কবিতাটি গদ্য ছন্দে। কোন ছন্দ? গদ্য ছন্দে রচিত। কিছু জ্ঞানমূলক প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। আহসান হাবিব এর কবিতায় কোন দিকটি বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছে? জন্মভূমির প্রতি মানুষের আত্মিক সম্পর্কের দিকটি আহসান হাবিবের কবিতার বিশিষ্ট ব্যঞ্জনা দান করেছে। আহসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রাত্রি শেষ। ক্লান্ত বিকেলে কি কবিকে চেনে ক্লান্ত বিকেলের পাখি কবিকে চেনে। আমি কোনো আগন্তুক নয় কবিতার কোন মাসের কথা বলা হয়েছে?
কার্তিক মাসের কথা বলা হয়েছে। কবি কোন মাসের ধানের মঞ্জুরির সাক্ষী? কবি কার্তিক মাসে ধানের মঞ্জুরির সাক্ষী রেখেছেন। কদম আলী কিসের হতো? কদম আলী অকাল বার্ধক্যের হতো, অল্প বয়সে বৃদ্ধ হয়ে গেছে। আমি কোনো আগন্তুক নয় কবিতার কবির চিরজানা স্বজনকে, কদম আলী। দুই পাশের ডান কেতের মধ্যকার পথটিকে কি বলা হয়? আলপথ। দুই পাশের ডান পথের মধ্যকার পথটি হচ্ছে সরু বা আলপথ। তারপর কবির অস্তিত্বে গাথা হচ্ছে দুদু নদীর কিনার। আমি কোনো আগন্তুক নয় কবিতার নিশিরাত কোন অর্থে? নিশিরাত হচ্ছে গভীর রাত অর্থে ব্যবহার করা হয়েছে। মঞ্জুরি অর্থ হচ্ছে শীষ বা মুকুল। কিছু অনুধাবনমূলক প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। শামসুর রাহমান। কবি শামসুর রহমান, জন্ম 1929, 23 অক্টোবর, ঢাকায়। শামসুর রহমানের পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রাম। শামসুর রহমান এর পেশা ছিল সাংবাদিকতা। শামসুর রহমান উপমা এবং চিত্রগল্পে প্রকৃতি নির্ভর। শামসুর রহমানের কবিতায় বিষয় এবং উপাদান শহর কেন্দ্রিক। শামসুর রহমান হাট এবং শামসুর রহমানকে নাগরিক কবিও বলা হয়। কি কবি? তাকে নাগরিক কবি বলা হয়। কি কবি? নাগরিক কবি। আর নগর চিন্তা ভাবনা তার কবিতা, তার লেখার মধ্যে ভেসে উঠেছে। হরিণের হাট, রুদ্রকৌর, বন্ধু শিবির থেকে ইত্যাদি কাব্যের রচিত কাব্যগ্রন্থের রচিত শামসুর রহমান। শামসুর রহমান মৃত্যুবরণ করেছেন 2006 সালে 17 আগস্ট। এবং কবি শামসুর রহমান এর পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন স্বাধীনতা। শহরের বুকে ট্রাঙ্ক আসে জলপাই রঙের, দানবের মতো চিৎকার করতে করতে শহরে আসে জলপাই রঙের। তাহলে জলপাই রঙের ট্রাঙ্ক কিভাবে আসে? দানবের মতো চিৎকার করতে করতে শহরের বুকে জলপাই রঙের ট্রাঙ্ক আসে। অনাথ কিশোরী বসে আছে পথের ধারে, স্বাধীনতার জন্য কপাল ভাঙলো সকিনা বিবি। স্বাধীনতার জন্য শীতের সিঁদুর মুছে গেল হরিদাসী। ছাত্রাবাস বস্তি উজাড় হলো স্বাধীনতার জন্য, পিতামাতার লাশের উপর হামাগুড়ি দিল অবুঝ শিশু। স্বাধীনতা আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। তুবুরে থুবুরে তুতুড়ে বুড়ো কি? তুতুড়ে বুড়ো চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলুর ঝিলিক। অনাথ কিশোরীর দেখতে হাড্ডিসার এবং সগির আলীর শাহবাজপুরের জোয়ান কৃষক। সগির আলী শাহবাজপুরের জোয়ান কৃষক। স্বাধীনতার জন্য মোল্লা বাড়ির বিধবা বউ দাঁড়িয়ে আছে দগ্ধ ঘরের কুঠি, দগ্ধ মানে পোড়া বাড়ির কুঠি ধরে। এবং জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোক হচ্ছে কেষ্ট দাস। এরপর বস্তি বিঠার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটা কুকুর। একটা কুকুর কি আর্তনাদ করলো। আবার মতলব মিয়া মেঘনা নদীর মাঝি, দক্ষ মাঝি ছিল, রাইফেল কাঁধে বন জঙ্গলে ঘুরে বেড়ায় তেজি তরুণ। তারপর স্বামীর মৃত্যু হলে শীতের সিঁদুর মুছে ফেলতে হয়, সনাতন ধর্মের নিয়ম। এবং শীতের সিঁদুর মুছে গেল হরিদাসীর চরণটিতে বোঝানো হয়েছে হরিদাসী বিধবা মা, তার স্বামী হারিয়েছেন। বয়সের ভারে বিধ্বস্ত লোককে বলা হয় তুপুড়ে, এটা তুপুড়ে বুড়ো। বাঙালিদের ছাত্রাবাস ও বস্তিতে ও আক্রমণ করেছে পাকিস্তানি বাহিনী। এবং রঙ্গ রঙ্গ রক্তগঙ্গা বলতে বোঝানো হয়েছে ব্যাপক প্রাণহানিকে। রক্তগঙ্গা বলতে কি বোঝানো হয়েছে? ব্যাপক প্রাণহানিকে বোঝানো হয়েছে। শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্য থেকে নেওয়া হয়েছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। কি? শ্রেষ্ঠ কবিতা নামক কাব্য থেকে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা বন্দি কবিতাটা, সেই স্বাধীনতা কবিতাটি বন্ধু শিবির কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। কোন কাব্যগ্রন্থ? বন্ধু শিবির কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। 1971 সালে বাঙালি মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতার জন্য সম্ভ্রম হারায় সকিনা বিবি। স্বাধীনতার জন্য মা বাবাকে হারিয়ে ফেলেছে নবজাতক। কবি নবীন রক্তে জেগে থাকতে দেখেন প্রাণ স্পন্দন ও আশা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি মুক্তিযুদ্ধের অনবদ্য সাহিত্যিক একটা দলিল। কিছু জ্ঞানমূলক প্রশ্ন। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কাব্যের কবিতার কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস রায়পুরা, নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। শামসুর রহমান কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। শামসুর রহমান পেশা সাংবাদিকতা ছিল। শামসুর রহমানের কবিতায় কোন বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশ পেয়েছে? শামসুর রহমানের কবিতায় অতি আধুনিক কাব্যধারার বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশ পেয়েছে। দানবের মতো চিৎকার করতে করতে কি এসেছিল? জলপাই রঙের ট্রাঙ্ক দানবের মতো চিৎকার করতে করতে আসছিল। এবং জলপাই রঙের ট্রাঙ্ক কিসের মতো চিৎকার করলো? দানবের মতো। জলপাই রঙের ট্রাঙ্ক কিভাবে এলো?
দানবের মতো চিৎকার করতে অবশেষে কোথায় হামাগুড়ি দিল লাশ, পিতামাতার লাশের উপর। শাহবাজপুরের জোয়ান কৃষকের নাম কি সগির আলী। এবং কার পদভারে একটি নতুন পৃথিবী জন্ম হতে চলেছে। রাইফেলের কাঁধে রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো তেজে তরুণের পদভারে একটি নতুন পৃথিবী জন্ম হতে শুরু করলো। অধীর আগ্রহে সবাই বসে আছে কিসের প্রতীক্ষায়? স্বাধীনতার অপেক্ষায়। জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোককে? জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোক হচ্ছে কেষ্ট দাস। হ্যাঁ, এরপর হচ্ছে কার ফুসফুস এখন পোকার দখলে? ঢাকায় রিক্সাওয়ালা রুস্তম শেখের। ঢাকায় রিক্সাওয়ালা রুস্তম শেখের ফুসফুস এখন হচ্ছে পোকার দখলে। কিছু অনুধাবনমূলক প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, এগুলো একটু তোমাদের শিখে ফেলতে হবে। এরপর হচ্ছে বৈশাখ, এই মানে বৈশাখকে বোঝাচ্ছে। বৈশাখ আল মাহমুদ। আল মাহমুদের জন্ম হচ্ছে 1936 সালে। আল মাহমুদ জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ায়। আল মাহমুদের প্রকৃত নাম হচ্ছে মীর আব্দুস শুকুর আল মাহমুদ। মীর আব্দুস শুকুর আল মাহমুদ। তিনি দীর্ঘকাল জড়িত ছিলেন সাংবাদিকতার সঙ্গে এবং স্বাধীনতার পর তিনি সম্পাদক হিসেবে নিযুক্ত হন দৈনিক গণকণ্ঠ পত্রিকায়। আল মাহমুদের উল্লেখযোগ্য কাব্য হচ্ছে লোক লোকান্তর, কালের কলস এবং সোনালী কাবিন। সোনালী কাবিন কাব্যগ্রন্থটি বিশদভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। আল মাহমুদের শিহতুস কবিতার বই হচ্ছে পানকড়ির রক্ত এবং পাখির কাছে ফুলের কাছে। আল মাহমুদ মৃত্যুবরণ করেছেন 2019 সালের 15 ফেব্রুয়ারি। বুনো হাঁসের ঝাঁক বাতাসে ভেসে যায়। এরপর কিছু গুরুত্বপূর্ণ তথ্য। জেটের পাখা ধুমড়ে আছাড় মারে বাতাস। কবির মিনতি সেই পবনের কাছে। পবন মানে বাতাস, হাওয়া। বাতাসে গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে যায় নৌকার। শ্বাসের ভিটা গুড়িয়ে দেয় বাতাস। বাতাস দুঃখী মায়ের ভাতের হাঁড়ি উল্টে ফেলে। বাতাসে উল্টে ফেলে। কবি দেবতা বলতে বাতাসকে বুঝিয়েছেন। বাবুই পাখির ঘর উড়িয়ে নিয়ে যায় বাতাস। রামায়ণ একটি মহাকাব্য। রামায়ণ পড়েছি মহাবীর হনুমানের কীর্তিগাথা। রামায়ণে পড়েছি আর কি। দয়ালু মেঘের সাথী হচ্ছে বাতাস। মেঘের সাথে কে? বাতাস। মেঘদূত কালিদাসের রচিত কাব্য। কবির মতে বাতাস হলো নিঠুর বাতাস। বাহন রাজা সুলেমানের, যার তলোয়ার অত্যাচারীকে মাথা কাটতো। অহমিকা অট্টালিকা গড়িয়ে দিতেন রাজা সুলেমান। বাতাসের কাছে রবীন্দ্রনাথ দাঁড়িয়েছিলেন কর জোড়ে। অট্টালিকা গড়িয়ে দিত অহমিকায়। কবিদের মহান রাজা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বুনো হাঁস বনে থাকে। জেট শব্দের অর্থ হচ্ছে দ্রুত গতিসম্পন্ন উড়োজাহাজ। দূরে বক্তব্য প্রেরণের জন্য ব্যবহৃত হয় টেলিগ্রাফ। পৃথিবীর 4টি জাত মহাকাব্যের একটি হলো রামায়ণ। রামায়ণের রচিতা হচ্ছে বাল্মীকি। রামায়ণ উত্তর হনুমানকে বলা হয় মহাবীর হনুমান। এরপর সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবিদের একজন হচ্ছে কালিদাস এবং ডেভিডের পুত্র এবং ইসরায়েলের তৃতীয় রাজা সুলেমান। রাজা সুলেমান বীর ও দক্ষ যোদ্ধা। পাখির কাছে ফুলের কাছে কাব্য থেকে সংকলিত হয়েছে বৈশাখ কবিতাটি। বৈশাখের নিষ্ঠুর করাল গ্রাসে লণ্ডভণ্ড হয়ে যায় একটা জনপদ। বাংলাদেশের একটি পরাক্রমশালী মাস হচ্ছে বৈশাখ। গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে যায় বৈশাখের কারণে। বৈশাখের তাণ্ডবে ক্ষতি হয় ধনীর প্রাসাদের। শ্রমজীবী সাধারণ মানুষকে শোষণ করে গড়ে ওঠে অট্টালিকা। বৈশাখের বিধ্বংসী প্রতীকের মধ্যে দিয়ে অবসান কামনা করেছেন কবি অত্যাচারীদের। কিছু জ্ঞানমূলক প্রশ্ন রেখেছি। বৈশাখের সোনালী কাবিন কার? আল মাহমুদের লেখা। বৈশাখ কবিতাটি কে রচনা? আল মাহমুদ। কে নদীর পানি শূন্যে তুলে ছড়িয়ে দেয়? বৈশাখ নদীর পানি শূন্যে তুলে ছড়িয়ে দেয়। বৈশাখ বাতাস কার ঘরের কুটি উড়িয়ে নেয়? বৈশাখ শ্বাসের ঘরের কুটি উড়িয়ে নেয়। বৈশাখ বাতাসে কি ভেঙে যায়? বৈশাখের বাতাসে হচ্ছে বনে হাঁসের ঝাঁক ভেঙে যায়। এরপর হচ্ছে বৈশাখ কবিতায় কবি কাকে নিষ্ঠুর বলেছেন? বৈশাখ কবিতায় কবি বাতাসকে নিষ্ঠুর বলেছেন। বৈশাখ কবিতায় প্রবণ বলতে কি বোঝানো হয়েছে? বৈশাখ কবিতায় প্রবণ বলতে তীব্র ঝোড়ো বাতাসকে বোঝানো হয়েছে। কবি কালবৈশাখী
কে কি ধ্বংস করার আহ্বান জানিয়েছেন? কবি কালবৈশাখীকে বিভেদকারী এবং পরগাছাদের ধ্বংস করার আহ্বান করেছেন। বৈশাখ কবিতায় উল্লেখিত কবিদের এক মহান রাজাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। রাজা সুলেমানের পিতার নাম কি? পিতার নাম হচ্ছে ডেভিড। রাজা সুলেমান ইসরায়েলের কততম রাজা ছিলেন? ইসরায়েলের তৃতীয়তম রাজা ছিলেন। খ্রিস্টত্ব হচ্ছে স্থির হওয়া। বৈশাখ কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? বৈশাখ কবিতাটি পাখির কাছে ফুলের কাছে যে শিশুতোষ কাব্যগ্রন্থ সেখান থেকে নেওয়া হয়েছে। কালিদাস কোন ভাষার? সংস্কৃত ভাষার কবি। রামায়ণের রচিত হচ্ছে বাল্মীকি। সংস্কৃত মেঘদূত কাব্যের রচিত হচ্ছে কালিদাস। কালিদাস। মেঘদূত কাব্যের রচিত হচ্ছে কি? কালিদাস, যিনি সংস্কৃত ভাষার কবি ছিলেন। কিছু অনুধাবনমূলক প্রশ্ন রেখেছি। কবি বাতাসকে তিষ্ট হতে বলেছেন কেন? গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কি লাভ বুঝিয়ে লিখো। বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিদের উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের এখানে কবি কি বোঝাতে চেয়েছেন? কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে, কবি কাদের উদ্দেশ্যে উক্তিটি করেছেন এবং কেন? কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ ব্যাখ্যা করো। ধ্বংস যদি করবে তবে শোনো তুফান পংক্তিটির ধারা কবি কি বোঝাতে চেয়েছেন? আশা করি তোমরা এই যে আজকে যে সুপার সাজেশন ক্লাসে যে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি, ইনশাআল্লাহ তোমরা এখান থেকে 100% কমন পাবে ইনশাআল্লাহ। যে তোমাদের তো যদি তোমরা এই যে বিষয়গুলা খুব ভালো করে শিখতে পারো, তাহলে পরবর্তী কোনো সাজেশন ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।